সবাইকে স্বাগতম আমাদের আজকে ওয়েবিনার সেশনে। আজকের আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট মেহরাব এহসান, ইউআইইউ ইইসি ক্লাবের প্রজেক্ট হেড। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হায়ার এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন ইউরোপ। আমাদের সঙ্গে আছেন আমাদের খুবই পরিচিত দুজন বক্তা। একজন হচ্ছে আমাদের ফাত্তা ভাইয়া, আমাদের ইউআইইউ ইইসি ক্লাবের ফর্মার ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে তিনি ইতালিতে আছেন অ্যাজ এন সিকিউরিটি সিস্টেম ইঞ্জিনিয়ার। এবং আছেন হচ্ছে আমাদের সাথে আমাদের সবার প্রিয় তানিয়া আপু, বর্তমানে তিনি আছেন সুইডেনে। উনি আমাদের ক্লাবের ফর্মার জিএস ছিলেন। তো আপু ভাইয়া কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সো আফটার লং টাইম যে আসলে আমি ইউএইসি সাথে আবার যুক্ত হতে পারছি, আই এম ভেরি থ্যাঙ্কফুল এন্ড আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাইয়া চলে যাচ্ছে লকডাউনের মধ্যে। আপুর কি অবস্থা? সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর লাস্ট টাইম আমি বাংলাদেশে ছিলাম গত জানুয়ারিতে। তো ইউআইতে আমার যাওয়া হয়েছিল, তো সবার সাথে দেখাও হয়েছে। তো অনেক আর লাস্ট জাস্ট 5-6 মাস মনে হয় আমি এখন আবার এখানে। তো এই তো সবাইকে আসলে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। আসলে এখন এই অবস্থাটা মানে পরিস্থিতিটা এরকম হয়েছে যে আমাদের এখন মানে অনলাইন এই ভিত্তিতে আমাদের হচ্ছে সব যোগাযোগ, এর বাইরে হচ্ছে কি আমাদের আর সুযোগ হচ্ছে না। তো আসা যাক, আজকে আমরা আমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটা মানে খুবই ইনফরমেটিভ একটা ওয়েবিনার হবে আশা করি। আমরা তো জনপ্রতিনিধি বক্তা পেয়েছি দেখে। তো আমরা তাহলে এখন শুরু করি আমাদের প্রশ্ন পর্ব, নাকি? হ্যাঁ। আচ্ছা, আমাদের এমনিতে হচ্ছে কি ইঞ্জিনিয়ারদের, আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি, স্পেশালি হচ্ছে কি যারা ট্রিপলিতে পড়ছি, ইউআই তে যারা আছে, তারা আমাদের ম্যাক্সিমাম টার্গেটটা থাকে হচ্ছে কি যে বাইরে যদি যাই তাহলে হচ্ছে কি আমরা কানাডা, অস্ট্রেলিয়া, কি বলে ইউএসএ বা এইসব আদার্স কান্ট্রিজ গুলো যেগুলো হচ্ছে গিয়ে বেশি প্রেস্টিজিয়াস মনে করা হয়, সেই দিকে সবার হচ্ছে গিয়ে আগ্রহটা থাকে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট কেন এই ইউএসএ, কানাডা বা আদার কান্ট্রিজ এর থেকে ইউরোপকে বেছে নেবে? এটার প্রশ্নটা আমি ফাত্তা ভাইয়ের কাছে রাখতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। এটা খুবই একটা আসলে ভাইটাল একটা কোশ্চেন। আসলে এই ভুলটা অনেকেই করে যে আসলে কি দেখা যায় আমরা কান্ট্রিকে প্রায়োরিটি দিই, যেটা একদমই উচিত না। কান্ট্রিকে প্রায়োরিটি না দিয়ে আমার কাছে মনে হয়, এটা মাই পার্সোনাল অপিনিয়ন, আমরা ভার্সিটিকে প্রায়োরিটি দিই যে হ্যাঁ আমরা এটাকে নিয়ে রিসার্চ করি যে কোন ভার্সিটিটা বেটার, কোন সাবজেক্টের জন্য বেটার, বা আমার জন্য কোন ভার্সিটিটা বেটার, আমি কোনটাকে টলারেট করতে পারবো, কোন জায়গায় যে পড়াশোনাটা করে আমি সাকসেস হতে পারবো। ঠিক আছে, সো ইট ডাজন্ট ম্যাটার যে এটা আমেরিকায় হতে হবে বা অস্ট্রেলিয়ায় হতে হবে বা কানাডা বা ইউরোপের আদার্স যে কান্ট্রিগুলো আছে। সো এটা আমার কাছে মনে হয় না যে হায়ার এডুকেশনের জন্য যদি আপনি আসলে একজন রিয়েল স্টুডেন্ট হন এন্ড আপনার ফুল ফোকাসটা যদি স্টাডির উপর থাকে, সো কোন কান্ট্রিতে আছেন ডাজন্ট ম্যাটার। এটা বাংলাদেশেই থাকেন না কেন, সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু আপনার শিক্ষা দিয়ে দরকার, আপনি ভার্সিটিকে প্রায়োরিটি দেন অবশ্যই, কান্ট্রি কেন। না, আমাদের মধ্যে আসলে এই জিনিসটাই হচ্ছে কি মানে সবার হতে গিয়ে থাকে যে ওই দেশ মানে ইউএসএ এগুলো শুনলে একটু জাঁকজমক ভাব এসে পড়ে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অনেকের মধ্যে এই ভ্রান্তধারণাটা রয়ে যায় যে আসলে যে না আমরা দেশকে প্রায়োরিটি দিতে যে আবার হচ্ছে স্টাডির দিকে কম্প্রোমাইজ করে ফেলছি নাকি। হ্যাঁ, তো আমরা আসলে কি ওই দেশকে প্রায়োরিটি দিতে যে আমরা ভার্সিটিকে কম্প্রোমাইজ করে ফেলি, যেটা একদমই উচিত না, যেটা একদমই উচিত না। তাহলে আসি ইউরোপের কান্ট্রিগুলোর ব্যাপারে। তো আমরা আসলে ইউরোপের কান্ট্রিগুলো দেখলে দেখা যায় ইউরোপে তো একসাথে অনেকগুলো কান্ট্রি একসাথে ইউনাইটেড, মানে আপনাদের বলতে গেলে হচ্ছে ইতালি থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, আমাদের সুইডেন, এছাড়া অস্ট্রিয়া, আরো অনেক কান্ট্রি আছে। এখন একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট সে যদি ইউরোপকে বেছে নেয়
তাহলে কোন দেশগুলোকে তারা প্রায়োরিটি দিবে শিক্ষার হায়ার স্টাডিজ এর ব্যাপারে? কোশ্চেনটা কিন্তু সেই আগের মতো করেই চলে আসলো যে আমরা কান্ট্রিকে প্রায়োরিটি দিচ্ছি। জি জি জি। আসলে না, না। আমরা কান্ট্রিকে প্রায়োরিটি না দিয়ে আমার কাছে মনে হয় ভালো ভার্সিটিকে প্রায়োরিটি দিই। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট যে ভার্সিটিটা কোন সিটিতে আছে, কোন সিটিতে আছে? সিটিটা ইম্পর্টেন্ট। বিকজ দেখা যায় কি আমাদের যারা যেমন আমি আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি হচ্ছে অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, আমি নিজে মনে করি আমাকে অ্যাভারেজ স্টুডেন্ট। সো অ্যাজ এ অ্যাভারেজ স্টুডেন্ট আমার আমি নিজেও এই ভুলটাই করছি আসার আগে, যে আমি আসলে কি চিন্তা করছি কি যে হয়তো বা আমি কাজ করব, পড়াশোনা করব, কাজ করব, পড়াশোনা করব। এখন যারা কাজ করবে, পড়াশোনা করবে, এখন এটা তো ডিপেন্ড করে যে আমি কোন সিটিতে আছি, ওই সিটিতে আসলে আমার কাজ আছে কি, কাজ আছে কি না। কারণ সব সিটিতে, সব দেশের সব সিটিতে কিন্তু কাজ থাকে না। টুকটাক সব ইউরোপিয়ান কান্ট্রিতেই কাজ থাকে, বাট সব সিটিতে কিন্তু কাজ থাকে না। বাট এখন যদি আসি আমি স্টাডির ব্যাপারে কথা বলতে, যে হ্যাঁ ইউরোপের কোন কোন জায়গায় ভালো ভার্সিটি গুলো আছে, যদি আমার পার্সোনাল অপিনিয়ন মনে করেন বা আমার রিসার্চ মনে করেন, তাহলে আমি বলবো জার্মানি আছে। আপনার চাইলে চুজ করতে পারেন, জার্মানির অনেকগুলো ভালো ইউনিভার্সিটি আছে, ওইখানে চুজ করতে পারেন। সুইডেনে চুজ করতে পারেন, বা ডেনমার্ক, ফিনল্যান্ড আছে। এগুলোতে অপরচুনিটি খুব ভালো পরিমাণে আছে। আপনাদের ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড অপরচুনিটি আমার দেখা মতে এখন পর্যন্ত খুব বেশি পরিমাণে আছে। ইতালি বা ফ্রান্সও যদি চিন্তা করেন, তাদের এডুকেশনাল কোয়ালিটি নিয়ে আমার একটু ডাউট আছে। বিকজ অফ এখানে হচ্ছে তেমন ইংলিশটা প্রায়োরিটি দেয় না এইসব কান্ট্রিগুলোতে। তারা লোকাল ল্যাঙ্গুয়েজের উপর একটু বেসড, বেশি ফোকাস করে। তো তাদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা আসলে পারফেক্টলি আমরা ম্যাচ করতে পারি না, যার জন্য একটু প্রবলেম ফেস হয়। যেমন আদার যে আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম, জার্মানি বলেন, ফিনল্যান্ড, সুইডেন বা নরওয়ে, বা স্পেশালি আপনাদের টার্গেট করতে হবে নর্ডিক কান্ট্রিগুলো, কারণ নর্ডিক কান্ট্রিতে ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড বেশি আছে। আচ্ছা আচ্ছা। নর্ডিক কান্ট্রিগুলো যেগুলো ইউরোপের সেনজেনভুক্ত নর্ডিক কান্ট্রিগুলো আছে, এগুলো কি হচ্ছে কি মানে জবের ক্ষেত্রে নাকি স্টাডির জন্য? আচ্ছা, আপনার একটা নরমাল জিনিস, আপনার যেখানে স্টাডি অপরচুনিটি বেশি দিচ্ছে, ভার্সিটি বেশি দিচ্ছে, প্রফেসর বেশি পাচ্ছে, সেখানে জব অপরচুনিটি নরমালি বেশি পাবেন আপনি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সবকিছু ডিপেন্ড করে নিজের উপর, যে আমি কি চিন্তা করতেছি, আমি কোন জায়গাটায় ফোকাস করতেছি, কতটা ভালো টিচারের সাথে কমিউনিকেট রাখতে পারতেছি, এটার উপর ডিপেন্ড করে, বা আমার টেকনিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ কতটুকু আছে। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি আরেকটা বিষয় নিয়ে আসতেছি, সেটা হচ্ছে গিয়ে ইউরোপের, আমরা তো দেশ সম্পর্কে জানলাম যে ঠিক আছে আমরা দেশকে প্রায়োরিটি না দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভার্সিটিকে প্রায়োরিটি দেওয়া উচিত, যে কোন ভার্সিটিটা আমার ক্যারিয়ারের জন্য উপযুক্ত হবে, আমার ক্যারিয়ার জন্য আমি যে লাইনটা চুজ করছি। এখন দেখা যাচ্ছে প্রকৌশল বিষয়গুলো তো হচ্ছে আরো শুধুমাত্র ইলেকট্রিক্যাল কিংবা শুধুমাত্র সিএসসি বা মেকানিক্যালের না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এখন আমি একটু তাইয়াপুর কাছে কোয়েশ্চেন করবো যে ইউরোপের ভিত্তিক যেই দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে আসলে কোন দেশগুলো কোন টেকনিক্যাল স্টাফটা বা কোন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটার জন্য বেশি প্রসিদ্ধ? দেখা যায় হচ্ছে কোনো কোনো দেশ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয়ের উপর প্রসিদ্ধ হতে পারে। তো আমাকে একটু বলতেন আমাদেরকে যে আসলে কোন দেশটা হচ্ছে গিয়ে কোন বা কোন ভার্সিটিটা হচ্ছে কোন ইয়ার জন্য হচ্ছে বেশি প্রসিদ্ধ? আচ্ছা, আর এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি বা এখন সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আইটি সেক্টর বা হ্যাঁ, রাইট রাইট। সিএসসির যে সেক্টরটা, ওই সেক্টরটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তো সেই ক্ষেত্রে ইউরোপের ম্যাক্সিমাম জার্মানি, নরওয়ের কিছু ইউনিভার্সিটি, সুইডেনের কিছু ভালো ইউনিভার্সিটি, তারপরে ফিনল্যান্ড, এগুলাতে পড়াশোনার সুযোগ খুব ভালো এবং বেশ বেশ ভালো স্টুডেন্টরা এখন আসে। আর হচ্ছে ইলেকট্রিক্যালের সাইড যেটা আছে, সুইডেনে রিনিউয়েবল কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, এগুলাতে পড়তে আসে স্টুডেন্টরা। এই ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট গুলা পড়ার সুযোগ বেশ ভালো এখন। তারপরে হচ্ছে ভিএলএসআই এর জন্য যদি আমি বলি, যেমন আমাদের ইউনিভার্সিটিতে ভিএলএসআই এর বা বায়োমেডিক্যালের স্টুডেন্টরা, আমি পার্সোনালি আমার বায়োমেডিক্যালের থিসিস ছিল,
আমার মেজর ছিল ইলেকট্রনিক্সে, বিএলএসআই খুবই ইন্টারেস্টিং আমার আমার জন্য ছিল। তো এইসব ক্ষেত্রে যদি আমি চিন্তা করি বা কনসিডার করি, সেক্ষেত্রে হচ্ছে বিএলএসআই এর জন্য আমেরিকা বা কানাডা যতটা ভালো, ইউরোপে খুব একটা আমি এখন পর্যন্ত দেখিনি। যেমন আমি সুইডেনে আছি, তো সুইডেনে আসলে আমি ওইরকম ভালো ইউনিভার্সিটি বা ভালো পড়াশোনার বিএলএসআই এর ওইরকম আমি জানি না, আমি বা দেখি নাই, বা এখানে সুযোগটা কম। আচ্ছা, আর হচ্ছে বায়োমেডিক্যালের জন্য আমাদের হ্যাঁ, বায়োমেডিক্যালের জন্য হচ্ছে আমেরিকা বেস্ট, নো ডাউট। কানাডা বেস্ট, নো ডাউট। অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, রিনিউয়েবল বলো, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, এগুলোর জন্য বেশ ভালো। ইউরোপের কিছু ইউনিভার্সিটি খুবই ভালো, এবং সুইডেনে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যেগুলো তোমার আমেরিকার অনেক ইউনিভার্সিটির চাইতে র্যাঙ্কিং এ অনেক বেশি আগায় আছে। আবার জার্মানিতে তোমার টেকনিক্যাল সেক্টরে যত ইউনিভার্সিটি আছে, এদেরও পড়াশোনা খুবই ভালো জার্মানিতে। আবার দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফিজ নাই। এটাও অনেক, এটা একটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ওটা জন্য এটা ফেভারেবল অনেক একটা জিনিস। ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটাও আমরা কনসিডার করি যে টিউশন ফিস কিরকম বা আছে কি নাই, এটাও আমাদের জন্য আসলে অনেক বড় একটা ইস্যু। আপুর কাছে একটু আরেকটা জানার ছিল, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি, আমাদের যে মাস্টার্স এর পড়াশোনা গুলো, এগুলা কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে গিয়ে ফুললি থিওরিটিক্যাল বেস পড়াশোনা করে, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে কি গবেষণা ভিত্তিক, বা আমরা যেটাকে বলি হচ্ছে কি রিসার্চ বেসড এডুকেশন। তো আমার প্রশ্নটা হচ্ছে কি, এই রিসার্চ বেসড এডুকেশনটা আসলে কি সবগুলো ইউনিভার্সিটিতেই প্রপারলি আছে, নাকি এটা কি সিলেক্টিভ কিছু ইউনিভার্সিটি যারা হচ্ছে কি এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে? অ্যাকচুয়ালি এমএসসি বলতেই রিসার্চ, এমএসসি বলতেই রিসার্চের পড়াশোনা। তুমি বেসিকটা হচ্ছে আমরা বিএসসি তেই পাই, আর এমএসসি তে পাই হচ্ছে আমরা রিসার্চের পড়াশোনা। এখানে আসার পরে তুমি যদি আমরা যেহেতু আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, তো আমাদের অবশ্যই রিসার্চের পাশাপাশি টেকনিক্যাল কাজও রাইট, আমাদেরকে জানতে হবে, অনেক ভালো নলেজ আমাদের থাকতে হবে টেকনিক্যাল নলেজ। তো নর্মালি এমএসসি তে টেকনিক্যাল কাজ বা প্র্যাকটিক্যাল কাজ প্লাস রিসার্চ বেসড, এই তো। আহ, আমরা একটু, ঠিক আছে তাহলে আমরা হচ্ছে গিয়ে, আমি একটু ফাতে ভাইয়ের কাছে একটু আসতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা শব্দ আমরা খুব শুনি ভিসা সংকরিত, সেটা হচ্ছে সেনজেন ভিসা। আমাদের প্রশ্ন হচ্ছে সেনজেন ভিসা জিনিসটা কি, এবং এর অ্যাডভান্টেজ গুলো আসলে কি কি হতে পারে? অ্যাকচুয়ালি যদি সেনজেন ভিসা বলতে আর কি সম্বন্ধে কথা বলতে চাই, এটা হচ্ছে ব্রিফ আলোচনা করা যাবে। সেনজেন ভিসার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা ঘুরতে অনেক পছন্দ করে, নর্মালি ঘুরতে অনেক পছন্দ করে, লাইক আমার কাছে মনে হয় সেনজেন ভিসা আমার কাছে আছে, তার মানে হচ্ছে আমি ঢাকা টু চট্টগ্রাম ট্রাভেল করতেছি, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যাচ্ছি, জাস্ট ডিফারেন্স হচ্ছে 3 or 4 আওয়ার্স ডিফারেন্স, যে আমার ট্রাভেল করতে জাস্ট 3 or 4 আওয়ার্স লাগবে, আমি চলে যাচ্ছি। জাস্ট নট অনলি যে ঘোরা, তুমি যে কোনো জবের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, ফর এক্সাম্পল আমি সুইডেনে পড়াশোনা করছি, করে এখানে জবের জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো তোমার যেখানে ধরো 26টা কান্ট্রি, সেনজেন ভিসা বলতে বোঝায় তুমি 26টা কান্ট্রির সাথে কোলাবোরেট আছো। সো তোমার যখন 26টা কান্ট্রির সাথে কোলাবোরেট থাকবে, তুমি যখন ইচ্ছা যে কোনো কান্ট্রিতে সুইচ করতে পারতেছো, যেটা তুমি আমেরিকা বলো বা অস্ট্রেলিয়া বলো বা কানাডা বলো, এই অপরচুনিটিটা তুমি পাচ্ছ না। এখানে তুমি একটা ভিসা পাওয়া মানে হচ্ছে 26টা কান্ট্রির ভিসা পাওয়া তোমার জন্য ওপেন, রাইট। ঠিক আছে। সো তুমি তোমার ইচ্ছা করতেছে আমি সুইডেনে অপরচুনিটি, ফর এক্সাম্পল আমি সুইডেনে অপরচুনিটি পাচ্ছি না, আমি ডেনমার্কে পাচ্ছি, ওকে আমি ডেনমার্কে অ্যাপ্লাই করে চলে গেলাম ডেনমার্কে। হ্যাঁ, তোমাকে ওয়ার্ক পারমিট শুরুতে দিবে না, তারা শুরুতে দিতে চাবে না। কি কারণে দিবে? কারণ তোমার তো সুইডেনের ভিসা আছে। তো তখন তোমার ওই যে কি তুমি যে জবটা করবা, জব থেকে একটা কন্ট্রাক্ট পেপার থাকবে, অবশ্যই তারা তো অবশ্যই কন্ট্রাক্ট বেস তোমাকে জবে নিবে।
সো ওই কন্ট্রাক্ট পেপার প্লাস হচ্ছে ভিসার পেপারটা দিয়ে তুমি জমা দিবা যে আমার এখানে জব হচ্ছে, আমি এখান থেকে ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি। সো এটাকে ট্রান্সফার করে দিতে পারো। এটা অনেকটা ইজিয়ার যে আমি একটা কান্ট্রিতে পড়াশোনা করছি, এই কান্ট্রির সবাই চায় যে আমি যেই কান্ট্রিতেই পড়াশোনা করি না কেন ওই কান্ট্রিতেই সেটেল হইতে, কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না, অপরচুনিটি থাকে না, বা আমি নিজে অপরচুনিটি পাই না, কিন্তু অন্যান্য কান্ট্রিতে অপরচুনিটি পাই। যেমনটা ধরো এইখানে যে আমাদের প্রফেসর গুলা আসে, প্রফেসর গুলা যে পড়াশোনা আর কি আমাদের যে টিচার হিসেবে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন কান্ট্রি, তাদের সাথে লিঙ্ক আপ থাকে বিভিন্ন কান্ট্রি। ঠিক আছে, ওই টিচারের সাথে যখন তোমার কমিউনিকেশনটা খুব ভালো, রিলেশনশিপটা খুব ভালো হবে, ওই টিচারই তোমাকে দেখা যাবে সাজেস্ট করবে যে এই কোম্পানিতে ওইখানে একটা অপরচুনিটি আছে, তুমি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো। যেমনটা আমাদের ভার্সিটিতেও কিন্তু টিচাররা মাঝে মাঝে করে যে হ্যাঁ একটা, হ্যাঁ আমার কাছে হ্যাঁ, রেফার এসেছে, আমি ওখানে রেফার করে দিই। ওই কোম্পানিতে এইরকম অপরচুনিটি আছে, তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। বাকিটা তো তোমার যোগ্যতার উপর, তোমার যোগ্যতা থাকলে তুমি আমার জব স্কিলস এর উপর। পাবে। তো এই জিনিসটা এইখানে খুব ফ্লেক্সিবল আমার কাছে মনে হয়। যেটা হচ্ছে আমি সেনজেন ভিসাটা থাকলে আমার এই রাস্তাটা খুলে যাবে। হ্যাঁ, এই রাস্তাটা খুলে যাবে। বা ধরো অনেকে হচ্ছে কি যেমন ট্র্যাক হারায় ফেলে। ঠিক আছে, সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় বাইরে আসা, প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি বাস্তবতার সাথে, ঠিক আছে, কারণ এইখানে তো ভ্যারাইটিজ স্টুডেন্ট আসে, ভালো স্টুডেন্টও আসে, মাঝারি লেভেলের স্টুডেন্টও আসে, খারাপ স্টুডেন্টও আসে। কেউ আসে মেইন ফোকাস থাকে পড়াশোনায়, কারণ মেইন ফোকাস থাকে কি ট্রাই করে দেখি, পারলে পারলাম, না পারলে অন্য রাস্তা বের করবো। আর কিছু আসে ভাগু পার্টি আমি বলি এদের, এরা আসে ভেগে যাওয়ার জন্য, আইসার পড়াশোনা করে আবার ব্যাক করে আসে। হ্যাঁ, ব্যাক করে চলে যায়, কারণ ভিসা এক্সটেন্ড করতে পারে না তো। না, কারণ উইদাউট আপনার হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় যে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন এবং পড়াশোনা না করেন, আপনার ব্যাক চলে যেতে হবে। ঠিক আছে, আর কেউই আসে না যে ব্যাক চলে যাওয়ার জন্য, সবাই আসে এখানে সবাই হচ্ছে ওকে স্ট্রাগল করব, ওকে, বাট আমি এখানে স্ট্রাগল করে হলো আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স যতদিনই লাগুক স্ট্রাগল পিরিয়ডটা, পরে যে আমি সাকসেসফুল হব বা এখানে একটা কর্পোরেট জব করব। ঠিক আছে, তো সেনজেন ভিসার আসলে সেনজেন ভিসা নিয়ে আলোচনা করতে গেলে আসলে অ্যাডভান্টেজের শেষ নাই, শেষ হবে না। আচ্ছা, হ্যাঁ, একটা বড় অ্যাডভান্টেজ কেউ যদি চুজ করতে চায় আমার মনে হয় এই একটাই এনাফ, যে সেনজেন ভিসা। হ্যাঁ, আসলে মানে এটা আসলে ফোকাস করা উচিত অনেকের, যাতে আমার যে অপরচুনিটি গুলো লুজ না হয় আসলে। ভাই একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যেসব দেশগুলো আছে বা সেনজেনভুক্ত যেসব দেশগুলো আছে, সেখানে এই বিগত কয়েক বছর বলবো অথবা কয়েক মাসের কথা বা এখনকার কথা বলছি, যে অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো না। তো এর মধ্যে এই অবস্থায় আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা যারা আছে তাদের কি কতটুকু যৌক্তিক হবে যে আমরা ওই দেশে পাড়ি জমাবো বা ইউরোপীয় কান্ট্রিভুক্ত দেশে পাড়ি জমাবো? এখন আসলে কি আমি বলি, আমি আমি কি বলি, আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। ফার্স্ট অফ অল আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। সেকেন্ড হচ্ছে আমি হচ্ছি অ্যাভারেজ স্টুডেন্ট। সো আমার জন্য তো ইউরোপ বেস্ট অন্যান্য কান্ট্রির তুলনায়। এই কারণ হচ্ছে এখানে টিউশন ফিটা একটু কম তুলনামূলক। সেকেন্ড হচ্ছে আপনার যেহেতু আমি অ্যাভারেজ স্টুডেন্ট, আমার কাছে অপশন বেশি, সেনজেন ভিসা থাকায় আমার কাছে অপশন বেশি, যে আমি এই সাবজেক্টটায় হচ্ছে কভার আপ করতে পারতেছি না, আমি সাবজেক্টটা সুইচ করে ফেলি। তো এর জন্য দেখা যায় কি অনেক অ্যাডভান্টেজ গুলো আমি পাই এইখানে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন। ঠিক আছে, তো আসলে অর্থনৈতিক বিপর্যয় এটা খুব একটা ফ্যাক্ট করে না। আমরা তো আসলে জব করতেছি, জব ক্ষেত্রে আসলে অর্থনৈতিক বিপর্যয়টা খুব বেশি একটা ফ্যাক্ট করে না। আর আসলে কি এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এটা আমরা অনেকেই জানি যে এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো অর্থনৈতিক বিপর্যয় যতই আসুক না কেন, এগুলো আসলে ওই নড়েছে তাদের আগের জায়গায় ঠিকই, তাদের অবস্থান ঠিকই ধরে রাখবে। তো এটা আসলে খুব একটা প্রবলেম করে না, অর্থনৈতিক বিপর্যয় আসলে জব ফিল্ডে খুব একটা প্রবলেম করে না।
আচ্ছা, ঠিক, ওকে ভাইয়া, তাহলে এটা সম্পর্কে জানলাম। আমি তো আপুর কাছে আসতে চাচ্ছি। আপু যেহেতু এখন কারেন্টলি সুইডেনে আছে, আমি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি যে সুইডেনে হচ্ছে গিয়ে, সুইডেন না, শুধু ইউরোপীয় কান্ট্রির দেশগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে দেশগুলো আমরা পড়াশোনা করতে বা মাস্টার্স করতে যাচ্ছি, মোস্ট অফ দ্য কান্ট্রিজ তারা হচ্ছে কি তাদের হচ্ছে কি লোকাল ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রিফার করে। এবং দেখা যায় হচ্ছে কি যেই কান্ট্রিতে আমি যাচ্ছি এমএসসি করতে, দেখা যাচ্ছে সেই দেশের ভাষার প্রয়োজনটা খুবই মানে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে দেখা যাচ্ছে ইংলিশ, যে ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি, ইংলিশ মিডিয়াম কোর্সগুলার দেখা যায় তুলনামূলক টিউশন ফিস বেশি। ওয়ারাজ হচ্ছে কি আমার যে ওই লোকাল ল্যাঙ্গুয়েজে যে কোর্সগুলো করছি সেখানে হচ্ছে টিউশন ফিসটা তুলনামূলক কম। এসব ক্ষেত্রে মানে বাংলাদেশি স্টুডেন্টদের ভাষাগত যে সমস্যাটা তারা ফেস করবে, এটা কতটুকু? অ্যাকচুয়ালি এমএসসির জন্য যদি স্টুডেন্টরা ইউরোপে আসতে চায় সেক্ষেত্রে আসলে পড়াশোনা সব ইংলিশেই। তো ভাষার জন্য আসলে কোনো পড়াশোনা যদি আমরা আমরা যদি শুধু আমাদের টেকনিক্যাল সেক্টর চিন্তা করি তাহলে হচ্ছে ভাষার জন্য কেউ পড়াশোনার কোনো প্রবলেম ফেস করবে না, কারণ এখানে টেকনিক্যাল সাইডের যত পড়াশোনা সবকিছু হয় হচ্ছে ইংলিশেই, ইংলিশ বেসড। তো এখানে হচ্ছে তোমাকে আইএলটিএস অবশ্যই ম্যান্ডেটরি, এখানে ম্যাক্সিমাম সুইডেনও গত বছর পর্যন্ত আইএলটিএস ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এখন ম্যান্ডেটরি। তো আইএলটিএসটাকেই ওরা বেশি প্রায়োরিটি দেয়, বা আইএলটিএস তোমাকে করতে হবে। আদারওয়াইজ পড়াশোনার জন্য তুমি কখনোই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ফেস করবে না। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানুষ ফেস করে কখন, যখন হচ্ছে তুমি জব সেক্টরে যাবা। জব সেক্টরে ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা ব্যারিয়ার, এটা সত্যি, এটা হিডেন ট্রুথ। অনেক জায়গায় যেমন সুইডেনে 99% লোক ইংলিশ জানে, কিন্তু তারপরেও যখন জব করতে যাবা তখন ওরা ওদের নিজের ল্যাঙ্গুয়েজটাকেই প্রায়োরিটি দিবে। তো সেই ক্ষেত্রে হুম তো সেই ক্ষেত্রে জবের জন্য পড়াশোনার পাশাপাশি ওরা প্রত্যেক ইউনিভার্সিটিতেই মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানার বা শেখার জন্য ওদের স্কোপ থাকে, তখন স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। আচ্ছা আপু, আইএলটিএস এর কথা বললেন। আইএলটিএস এর অ্যাকচুয়ালি এখন আপনাদের কারেন্টলি আইএলটিএস আমাদের জন্য স্কোর করে থাকতে হবে মাস্টার্স এর জন্য। আচ্ছা, এখন যদি টার্গেট যদি তোমার অনেক বড় হয়, তুমি যদি তোমার টার্গেট যদি থাকে স্কলারশিপ, সেক্ষেত্রে তোমাকে 7.5 তোমার যদি থাকে তাহলে তুমি তোমার স্কলারশিপের জন্য তুমি এলিজিবল। আর যদি তুমি মিনিমাম স্কোর ধরো তাহলে হচ্ছে সুইডেনে হচ্ছে 6.5 এখন। সুইডেনে এতদিন ছিল না, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি স্টুডেন্টরা গত বছর পর্যন্ত যেসব স্টুডেন্ট সুইডেন পাইছে তাদের মধ্যে আসলে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট ওরা এরকম পায় যারা ইংলিশ একেবারেই পারে না, বা কমিউনিকেশন স্কিল খুবই খারাপ। তো যার কারণে লাস্ট ইয়ার থেকে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি এদের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি করছে। আর মিনিমাম স্কোর হচ্ছে 6.5, যদি 6.5 থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, স্কলারশিপের ব্যাপারটা যেহেতু এসে পড়েছে, আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছি আপুর কাছে যে আইএলটিএস বাদে আইএলটিএস এর পাশাপাশি একজন স্টুডেন্টের হচ্ছে কি স্কলারশিপ পাওয়ার জন্য স্পেশালি কোন কোন দিকগুলোর দিকে নজর দেওয়া উচিত বেশি, কিংবা হচ্ছে কি আমার ওই দেশের বা ওই ভার্সিটির কোন কোন অর্জনগুলা বা স্কিল সেট গুলা হচ্ছে কি ভার্সিটি এক্সপেক্ট করে একটা স্টুডেন্টের কাছ থেকে? আচ্ছা, এটার আসলে অ্যান্সার মনে হয় আমার চাইতে বেশি ফাত্তা ভাই ভালো দিতে পারবে, কারণ ফাত্তা ভাই হচ্ছে স্কলারশিপে আসছে ইয়াতে সুইডেনে। তো আমিও দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমি প্রেফার করি ভাইয়া অ্যান্সারটা দিক। আচ্ছা, তাহলে আমরা ভাইয়ের কাছে আসি। না, আমি খুবই অল্প স্কলারশিপে আসছি। আচ্ছা, স্কলারশিপটা হচ্ছে যেমন আমি যখন সুইডেনে আসি, বা স্কলারশিপ সুইডেন বলেন বা ফিনল্যান্ড বলেন বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে, জার্মানি এক্সেপ্ট জার্মানি, কারণ জার্মানিতে ফুল ফ্রি। কিছু কিছু ভার্সিটিতে আছে যে এটা হচ্ছে আপনার টিউশন ফি পে করতে হয়, তাদের ওইখান থেকে স্কলারশিপ নিতে হবে। স্কলারশিপের জন্য ফার্স্ট অফ অল দুই ধরনের স্কলারশিপ আছে, একটা হচ্ছে এসআই স্কলারশিপ, একটা হচ্ছে টিউশন ফি স্কলারশিপ। এসআই স্কলারশিপ যেটা দিবে আপনাকে, সেটা আপনি তো টিউশন ফি ফুল ফ্রি পাবেনই, উল্টা 500 থেকে 700 ইউরো, দ্যাটস মিন বাংলাদেশি টাকা অ্যাপ্রক্সিমেটলি
50 থেকে 70,000 টাকা উল্টা আপনাকে পে করবে গভর্নমেন্ট, উল্টা আপনাকে পে করবে গভর্নমেন্ট। সেটা হচ্ছে এসআই স্কলারশিপ, এটা পাওয়া মাচ 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 ডিফিকাল্ট। আর যেটা টিউশন ফি স্কলারশিপ, সেটা হচ্ছে ভার্সিটি জাস্ট টিউশন ফি মাফ করে দেয় তারা। ঠিক আছে, এখন হচ্ছে আমার যোগ্যতা কি কি থাকতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য? অবশ্যই এটা আমরা সবাই অলমোস্ট জানি যে খুব ভালো আইএলটিএস স্কোর লাগবে, আইএলটিএস স্কোরটা খুব ভালো লাগবে, অবশ্যই 7.5 আপ লাগবে এখনের প্রেক্ষাপটে। যেমন আমি যখন আসছি তখন 6.5টা গুড স্কোর ছিল, বাট এখন যদি চিন্তা করেন 6.5টা মিনিমাম স্কোর হয়ে গেছে, মিনিমাম হয়ে গেছে। সো আপনার 7 বা 7.5 আপ অবশ্যই হতে হবে। এখন অনেকেই বলে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, সিজিপিএ ডাজন্ট ম্যাটার। ইয়েস, এই জায়গায় ম্যাটার করে স্কলারশিপের জন্য। সাথে আপনার টেকনিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ, টেকনিক্যাল কাজের এক্সপিরিয়েন্স কেমন আছে, জব এক্সপিরিয়েন্স কেমন আছে, এগুলো ফ্যাক্ট করে। স্পেশালি এসআই স্কলারশিপের জন্য এটা সবচেয়ে বেশি ফ্যাক্ট করে, সবচেয়ে বেশি ফ্যাক্ট করে। যত বেশি টেকনিক্যাল কাজের উপর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে, জব এক্সপিরিয়েন্স থাকবে, ওইটার উপর বেস করেই আপনাকে স্কলারশিপটা দিবে আর কি এসআই এর জন্য। আর টিউশন ফির জন্য এগুলো একটু কম দেখে তুলনামূলক, বাট হ্যাঁ দুটো স্কলারশিপের জন্য কনফারেন্স পেপার কতগুলো আছে বা জার্নাল কতগুলো আছে এগুলো দেখে, এগুলো জিনিস দেখে স্কলারশিপের জন্য। কারণ স্কলারশিপ তার আপনাকে এমনি এমনি দিবে না, আপনার ওই যোগ্যতাটা অবশ্যই আপনি ক্যাপাবল সেটা তাকে প্রুভ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। আর ব্যাপারটা কি এরকম যে আমার শুধু একটা স্টুডেন্টের শুধু সিজিপিএ কিংবা শুধু টেকনিক্যাল স্টাফ বা হচ্ছে শুধু আইএলটিএস এটা কি এরকম, নাকি হচ্ছে কারণ একটা স্টুডেন্টের প্রপার ব্যালেন্স থাকতে হবে এই প্রত্যেকটা বিষয়ের উপর? প্রপার তো ব্যালেন্স থাকতেই হবে, তাও পেয়ে যায়। ঠিক আছে, এটা একটা না হলে একটা দিয়ে কভার আপ হয়ে যায়। হ্যাঁ, লাক, ওইটা হবে লাক, কিন্তু আমরা লাকের উপর ডিপেন্ড করতে পারি না। ঠিক আছে, অনেক সময় লাকিলি পেয়ে যায় অনেকে, যেমন আমি লাকিলি পেয়ে গেছি। ঠিক আছে, আমি লাকিলি পেয়ে গেছি। সো সবসময় লাকের উপর ডিপেন্ড করতে হয় না। তো আপনার অবশ্যই টেকনিক্যাল নলেজ অবশ্যই বেশি থাকতে হবে, কারণ তারা অবশ্যই আপনাকে ভাইভা নিবে, কোশ্চেন থ্রু করবে স্কাইপে বা যেভাবেই হোক, ভিডিও কলে বা সামনাসামনি। ঠিক আছে, ভাইভা নিবে। সো আপনি হুট করে একটা কথা বলে ফেলবেন, আপনি পেছে পড়ে যাবেন। কারণ আপনার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনাকে কোশ্চেনের পর তারা কোশ্চেন থ্রো করবে। এন্ড যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু হিউজ এক্সপেরিয়েন্সড একটা পারসন, আপনার চোখ দেখলে বলে দিতে পারবে আপনি কোনটা রাইট বলতেছেন কোনটা রং বলতেছেন, কতটুকু কনফিডেন্স আছে সব চেক করে বলতে পারবে। ওভারঅল দেখবে। সো টেকনিক্যাল নলেজ তো লাগবেই, সিজিপিএটাও লাগবে স্কলারশিপের জন্য। ঠিক আছে, স্কলারশিপের জন্য সিজিপিএও লাগবে, টেকনিক্যাল। দ্যাটস মিন আসলে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ। কিন্তু নরমালি যদি চিন্তা করেন যার থিওরিটিক্যাল নলেজ ভালো তার সিজিপিএ আলটিমেটলি ভালো হয়ে যায়। আমাদের যদি এখন যেমন একটা আইএলটিএস স্কোরের জন্য তোমার একটা মিনিমাম বেস পয়েন্ট বা একটা ম্যাক্সিমাম বেস পয়েন্ট আমরা ধরে দিতে পেরেছি যে হ্যাঁ ঠিক আছে 7 বা 7.5 থাকলে হচ্ছে কি আইএলটিএস এর জন্য আমরা স্কলারশিপের জন্য এলিজিবল হতে পারবো, বা ওটা খুবই একটা বড় ফ্যাক্টর। সিজিপিএ এর ফ্যাক্টরটা কতটুকু হতে পারে যে আমার মিনিমাম এত থাকলে ভালো, আমার ফেভারেবল বেশি? আমার কাছে পার্সোনালি মনে হয় যদি এখন স্কলারশিপ বিভিন্ন ধরনের আছে, 100% আছে, 50% আছে, 25% আছে, 3 প্যাটার্নের স্কলারশিপ আছে। সো আপনার এটা আসলে ডিপেন্ড করে। যদি আপনি 100% স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, আমার কাছে মনে হয়, আমার ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, কারণ এমন তাদের কোনো অফিসিয়াল কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, আর তারা তো বলে আপনি 2.5 হইলেই অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, বাট আর কি এটা হচ্ছে হিডেন ট্রুথ, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী 100% স্কলারশিপ পাওয়ার জন্য 3.65 or 3.7 আপ হওয়া উচিত। এটা ইউআইউ রেফারেন্সে বলতেছি, অন্যান্য ইউনিভার্সিটি না, আমাদের ইউআইউ রেফারেন্সে বলতেছি, সিজিপিএ গ্রেডিং সিস্টেমে। সো আমার কাছে মনে হয় এটা হইলে হি ক্যান ফাইট। যেহেতু একবারে বলেছেন আপনি যে এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভাগা টাইপ, মানে এসে
পালায় যাওয়ার উপায় আছে বা ফেরত এসে পড়ে। তো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কি এটা কখন ঘটে, যখন আমাদের একটা কথা শুনে যে স্কলারশিপ বাতিল হয়ে গেছে বা রিজেক্টেড হয়ে গেছে। দেখা যায় হচ্ছে অনেক ইউনিভার্সিটির হচ্ছে কি স্কলারশিপ স্কিম গুলা খুব চটকদার স্কিম থাকে, মানে খুব দেখে শুনে খুব মানে খুব লুক্রেটিভ লাগে। তো এমন কি কি ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি যে আমাদের স্কলারশিপটা বাতিল হতে পারে, বা এই সব ক্ষেত্রে হচ্ছে কি আমাদের নিচে সিজিপিএ মেনটেন করা বা শর্তগুলো যেগুলো জুড়ে দেয়, যেগুলো হিডেন থাকে, অনেক সময় অনেক ক্ষেত্রে হিডেন থাকে, যেগুলো আমরা প্রথমে জানতে পারি না। দেখা যায় হচ্ছে কি স্কলারশিপ পেয়ে গেছি 50% বা 25% পেয়ে আমরা গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে 2 কি 3 সেমিস্টার পরে দেখা যায় জিনিসটা বাতিল হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের আসলে স্কলারশিপ সিস্টেমটা আসলে কিরকম, বা এরকম দুর্ঘটনা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেটা একটু যদি বলতেন। কোশ্চেনটা কার কাছে? আমার কাছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়ার কাছে। আচ্ছা, না আসলে এটা হচ্ছে হিডেন ট্রিক, তারা অ্যাপ্লাই তো করবেই, ঠিক আছে, ভার্সিটি যেহেতু আছে। সো তারা আসলে হিডেন ট্রিক না, আসলে তাদের রুলস। আপনাকে যতদিন পর্যন্ত তাদের কাছে মনে হবে আপনি ক্যাপাবল, ঠিক আছে, স্টুডেন্ট হিসেবে ক্যাপাবল, ততদিন আপনাকে স্কলারশিপ দিবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বাট আপনি যখনই মনে করবেন, ভার্সিটি মনে করবে না না আপনি ক্যাপাবল না, লাইক আমাদের ইউআই এর কথাই চিন্তা করেন, আপনাকে ততদিনই স্কলারশিপ দিবে তো যতদিন তারা ফিল করবে আপনি ক্যাপাবল, ঠিক আছে, আপনি স্টুডেন্ট হিসেবে ক্যাপাবল, আপনি স্ট্রাগল করতেছেন, আপনি ফোকাসড আছেন আপনার পড়াশোনায়, সব ডেডিকেশন পড়াশোনায় দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু তারা স্কলারশিপ দিচ্ছে, কোনো সমস্যা নেই। এখন আপনি ইউএল থেকে যদি একটা সাবজেক্টে খারাপ করে ফেলেন, আপনাকে কি স্কলারশিপ দিবে? অবশ্যই না। না না, অবশ্যই না। ঠিক আছে, সেম থিং এখানেও সেম থিং, যে এমন না যে কোনো সিজিপিএ ক্যারি করতে হয় এখানে, এটা হচ্ছে রিসার্চ বেসড পড়াশোনা, ঠিক আছে, কিন্তু খারাপ করা যাবে না। এখন এটা বেস করে এক এক ভার্সিটির রুলস রেগুলেশন, এক এক ভার্সিটির টার্মস এর উপর। যেমন আপনি যদি বলেন অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে সিজিপিএ সিস্টেম একরকম, আমাদের ইউএ তে অন্যরকম, আবার তাদের গ্রেডিং সিস্টেম অনুযায়ী তাদের মতো করে কিন্তু ওয়েভার সিস্টেমটা চালু করছে, বা স্কলারশিপ যেটাকে বলি আমরা, স্কলারশিপ সিস্টেমটা চালু করছে। আমাদের ইউআইইউ প্যাটার্নটাও কিন্তু ইউআইইউর গ্রেডিং সিস্টেম অনুযায়ী তারা করছে। এটা এক এক ভার্সিটির এক এক পলিসি, এটা আসলে ফিক্স করে আমরা বলতে পারবো না যে আসলে এই ভার্সিটি। এটা আপনি যে ভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন, এই ভার্সিটি নিয়ে অবশ্যই আপনার রিসার্চ করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, তাদের টার্মস রুলস সবকিছু জানতে হবে, না জানলে আসলে প্রবলেমে তো পড়তে হবে। হ্যাঁ, স্কলারশিপ আমরা যখন স্কলারশিপের কথাটা বলছি, তো দেখা যাচ্ছে অনেকের ফেভারে আসে না, কিন্তু তারপর তাদের অ্যাবিলিটি আছে স্কলারশিপ ছাড়া পড়া। তো এই ক্ষেত্রে আমাদের ওখানে স্কলারশিপ ছাড়া আমাদের এক্সপেন্সটা কিরকম হতে পারে, স্টাডি এক্সপেন্সটা বাংলাদেশের প্রেক্ষাপটে? আচ্ছা, স্টাডি এক্সপেন্সটা, এটা আমার কাছে মনে হয় তানিয়া খুব ভালো বলতে পারবে, কারণ কারেন্ট ও হচ্ছে অ্যাপ্লাই করতেছে, প্লাস হচ্ছে ওর হাজবেন্ড, আমি যতটুকু জানি পড়াশোনা করতেছে এখানে। তানিয়া যদি না পারে তখন আমি তাহলে আমি আপুর কাছে আসি, যে স্টাডি এক্সপেন্স থেকে শুরু করে, মানে যদি স্কলারশিপ ছাড়া, যে একজন স্টুডেন্ট স্কলারশিপ পায়নি বা লাক ফেভার করেনি, তাহলে তার পক্ষে আসলে হ্যাঁ, যেটাকে আমরা বলি সেলফ ফান্ডেড পড়াশোনা, যেটাকে আমরা বলি। ইয়েস, জি আপু, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সেলফ ফান্ডেড পড়াশোনার জন্য, জি জি আপু বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সেলফ ফান্ডেড এর জন্য ম্যাক্সিমাম বাংলাদেশি টাকায় সেমিস্টার ফি আসে হচ্ছে 6 থেকে 7 লাখ ম্যাক্সিমাম, এক সেমিস্টার ফি। তো কেউ যদি 4 সেমিস্টার মানে 2 বছরের মাস্টার্স কোর্সে আসে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রায় 20 লাখের উপরে খরচ। আর যদি কেউ 1 বছরের প্রোগ্রামে আসে, তাহলে হচ্ছে প্রায় 10 লাখের উপরে, 10, 15, 12 লাখের উপরে, এরকম। হিউজ একটা অ্যামাউন্ট। হ্যাঁ, হিউজ একটা অ্যামাউন্ট। তারপর এখানে অনেক রকমের অপশনস আছে, অনেক টাইপের অপশনস আছে। যাই হোক, তো খরচ হচ্ছে এটা, খরচ কেউ আসলে ইয়া করতে পারবে না, এসকেপ করতে পারবে না। তবে সুইডেনে একটা সিস্টেম আছে, ওটা হচ্ছে তোমার, তুমি যদি 30 ক্রেডিট কমপ্লিট করতে পারো এবং তারপরে যদি তুমি ওয়ার্ক পারমিটে যাও, সেক্ষেত্রে তোমার পড়াশোনার মানে টিউশন ফিস ফ্রি হয়ে যাবে।
তখন আচ্ছা আর তোমার আচ্ছা। কোনো টিউশন ফিস থাকবে না। তো এই জিনিসটাকে আসলে যারা একটু মিডল ক্লাস ফ্যামিলির আমরা যারা আসছি, তো এটাকে আসলে আমরা কাজে লাগাই এই সুযোগটা। অনেকেরই ইন্টেনশন থাকে হচ্ছে নর্মালি 30 ক্রেডিট কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করবে, ম্যানেজ করার পরে ওইটার পাশাপাশি কাজের পাশাপাশি প্যারালালি হচ্ছে তোমার পড়াশোনা পড়াশোনাটা চালিয়ে চালানো যায়। যাবে। এক্স্যাক্টলি, এই হচ্ছে। ওয়ার্ক পারমিটটা পেতে হলে মানে আমাদের এখানে কি ফোকাস থাকে, মানে ওয়েটা কি আসলে আমাদের পড়াশোনা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য তো হয়তো জিনিসটা খুব কম্পিটিটিভ হওয়ার কথা আই গেস। হ্যাঁ, ওয়ার্ক পারমিট পাওয়াটা আসলে এখন সুইডেনে ওয়ার্ক পারমিট ম্যানেজ করাটা আসলেই অনেক tough, অনেক টাফ। সুইডিশ পেমেন্ট অনুযায়ী কোন একটা জায়গায় তুমি কাজ করতে গেলে ওইটা ম্যানেজ করাটা আসলে এখন অনেক টাফ। আরেকটা ইস্যু হচ্ছে সুইডেনে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমি বলে রাখা আমার কাছে মনে হয় বেটার হবে, বা জানানো বেটার হবে যে সুইডেনে যে কোনো কাজের জন্য, যে কোনো কাজের জন্য তোমার রেফারেন্স খুবই 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 ইম্পর্টেন্ট। রেকমেন্ডেশন এবং রেফারেন্স, এটা খুবই ওরা প্রায়োরিটি দেয়। ওরা একটা স্ট্রেঞ্জারকে কাজ দেওয়ার চাইতে একটা ধরো কোন একজন এমপ্লয়ি আসছে ওইখানে, তো ওই এমপ্লয়ির পরিচিত কাউকে কাজ দেওয়াটা বেশি প্রেফার করে। তো এমনিতে হচ্ছে গিয়ে আমার স্টাডি এক্সপেন্স তো গেল, যদি আমি এখন চিন্তা করি হচ্ছে যে আমার সুইডেনে হচ্ছে মান্থলি, সুইডেন না মানে ইউরোপ কান্ট্রিগুলোতে পড়াশোনার পাশাপাশি আমার মান্থলি যে একটা এক্সপেন্স যাবে, অবভিয়াসলি আমার লিভিং এক্সপেন্স যাবে, আমার খাওয়া দাওয়ার বিষয় আছে, থাকার বিষয় আছে, এই হুম, এক্সপেন্সটা মান্থলি আসলে আমি অ্যাজাম্পশন কতটুকু করতে পারি বা স্টুডেন্ট কতটুকু করতে পারি কিরকম এটা আসলে এটা হচ্ছে সিটি ওয়াইজ ভ্যারি করে। তুমি আচ্ছা। কোথায় থাকতেছো এটার উপরে ডিপেন্ড করবে। যেমন তুমি যদি একটু ক্যাপিটালের কাছাকাছি থাকো বা ক্যাপিটালে থাকো কোনো একটা কান্ট্রির, ওইখানে তোমার লিভিং এক্সপেন্সটা নর্মালি একটু বেশি হবে। ক্যাপিটাল ছাড়া যদি একটু হয়, তখন আবার তোমার কান্ট্রি সাইড যেগুলা, এগুলাতে হচ্ছে তোমার খরচটা একটু কম, লিভিং এক্সপেন্স যেটা ওটা একটু কম পড়বে। যেমন তোমার আমি যেমন উপসালাতে থাকি। উপসালা হচ্ছে একদম স্টকহোম, স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। স্টকহোমের পাশেই হচ্ছে উপসালা, তো উপসালাতে আবার স্টকহোম থেকে একটু খরচ কম, তারপরেও দেখা যায় যে আমাদের আহ লিভিং এক্সপেন্স প্রায় বাংলাদেশি টাকায় 50-60 হাজার টাকা প্রতি মাসে খরচ হয়। এটার সাথে একটু আমি অ্যাড করতে পারি যে আসলে এক্সপেন্সটা টোটালি ডিপেন্ড করে কান্ট্রি এন্ড সিটি বেস। ঠিক আছে, যে কান্ট্রি এন্ড সিটি বেস, যে এক এক জায়গায় এক এক রকমের এক্সপেন্স। ঠিক আছে, যেমন আপনি যদি জার্মানিতে চিন্তা করেন, আপনার অলমোস্ট 40,000 টাকা ইজ গুড এনাফ ফর ফর লিভিং, আমার কাছে মনে হয়। বা ইতালিতে যদি চিন্তা করেন, এখানেও 40,000 টাকা গুড এনাফ। বাট সুইডেনে, বা আসলে এটা ডিপেন্ড করে যে আমি কোন সিটিতে আছি, কোন সিটিতে আসছি সেটা ডিপেন্ড করে। যেমন আমি যখন সুইডেনে হ্যামস্টারে পড়াশোনা করছি, ওইখানেও কিন্তু মোটামুটি 40-45 হাজার টাকা গুড এনাফ ছিল। আমি চলে থেকে খেয়ে আরামসে চলতে পারতাম, সমস্যা নেই। বাট ওই যে তানিয়া যেটা বললো যে স্টকহোমে যখন আবার চলে যাবেন, দু কান্ট্রি কিন্তু সুইডেনই, কিন্তু আপনি যখন স্টকহোমে চলে গেছেন তখন আপনার এই এক্সপেন্সটা প্রায় 60,000-এ চলে যাবে। সো এটা সিটি টু সিটি ভ্যারি করে। যখন আপনি আসলে, সবার কাছে আমার পার্সোনাল সাজেশন এইটা থাকবে, আপনি আসার আগে খুব ভালো নিখুঁত প্ল্যানিং করে আসতে হবে। যদি আপনি প্ল্যানিং ছাড়া আসেন, আপনি বারবার ট্র্যাক হারায় ফেলবেন। কনফিউজ হয়ে যাবো, কন্ট্রাক্ট হারায় হ্যাঁ, ফেলবো। আমি যেমন যে আমাকে তো অনেকেই দেখা গেছে জানে আমার ব্যাপারে, আমি কিন্তু কোনো কিছুর জন্য টাইম পাইনি যে আমি প্ল্যান করে আসবো। আমি পাস করছি, পাস করার সাথে সাথে আমার জব হয়ে গেছে। অনেকেই জানে যে আমি সিআরএ প্ল্যানিং জব, এর সময়টা হয়নি আর। ঠিক আছে, আমি কিন্তু রেজাল্ট পাওয়ার আগেই সিআরএ জব করে স্টার্ট করে দিছি। সিআরএ জব করে দেন হচ্ছে আবার কত 4 মান্থের মতো মনে হয় জব করছি। দ্যাটস মিন আমি পাস করার মোটামুটি 4-5 মাসের মধ্যে আমি বাহিরে চলে আসি। তো আমি যে প্ল্যান করব সেই সময়টা পাইনি, যার জন্য আমি কিন্তু অনেক প্রবলেম ফেস করছি।
সত্যি কথা। এবং তাদের মেন্টালিটিতে এটা নিয়ে আসতে হবে আসার আগে যে আমার 2 থেকে 3 বছর আমার স্ট্রাগল করতে হবে। মানে করতেই এখানে হবে। প্ল্যানিংটা হচ্ছে খুব একটা ভাইটাল রোল প্লে করে যে আমি অ্যাকচুয়ালি কোথায় হ্যাঁ, যাচ্ছি। খুবই important যে আমি কোন সিটিতে যাচ্ছি ওই সিটি নিয়ে পড়াশোনা করতে হবে, আমি কোন ভার্সিটিতে যাচ্ছি ওইটা নিয়ে পড়াশোনা করতে হবে, আমি কোন সাবজেক্টে যাচ্ছি, কোন সাবজেক্টটা চুজ করতেছি, কেন চুজ করতেছি, ঠিক আছে, বা এই সাবজেক্টে চুজ করতেছি, এই সাবজেক্টে কি কি মডিউল আমাকে পড়াবে, এই মডিউল সম্বন্ধে আদৌ আমার কোনো ধারণা আছে কিনা। মাস্টার্সে কিন্তু আপনাকে এইভাবে পড়াশোনা করাবে না যে আপনি একেবারে খুলে আপনাকে জাস্ট একটা টপিক দিয়ে দিবে, লাইক সেমিকন্ডাক্টর একটা টপিক দিয়ে দিবে, এইটার ব্যাপারে হালকা পাতলা আলোচনা করবে, তুমি এবার পড়াশোনা করো। তার মানে কি আপনার এই সেমিকন্ডাক্টর নিয়ে পুরোটা রিসার্চ করতে হবে, রিসার্চ করে এটার কোথায় পুরো নিজের উপরে আছে সবকিছু বের করতে হবে। ভাইয়া আমরা একটু কমেন্ট সেকশন থেকে কিছু কোশ্চেন নিচ্ছি, কিছু কোশ্চেন এসেছে। খালিদ বিন সিদ্দিক আস করেছেন যে হাউ ইজ পাওয়ার সাইড ইন ইউরোপ, মানে পাওয়ার সেক্টরটা ইউরোপের ক্ষেত্রে কিরকম মানে ভ্যালুয়েবল বা ওখানে অপরচুনিটি গুলো কিরকম পাওয়ার সাইডে। আমি দুজনের কাছেই প্রশ্নটা রাখতে যাচ্ছি। আচ্ছা, যেহেতু আমি হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করছি, তো কোশ্চেনটার অ্যান্সারটা আমি আগে দেওয়ার ট্রাই করি। পাওয়ার সেক্টরে আছে, জব অপরচুনিটি কিন্তু আছে, নাই যে তা না। যেমন এইখানে অনেক আপনি আপনার সোলার নিয়ে অনেক কাজ করে এখানে উইন্ড এনার্জির উপরেও কাজ হয় খুব ভালো। উইন্ড নিয়ে তো হিউজ কাজ হয় এখানে, উইন্ড এনার্জি নিয়ে প্রচুর পরিমাণে কাজ হয়। সোজা কথা আপনার যদি পাওয়ার পাওয়ার তো শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি বেসড না তো, কিন্তু না এখানে রিনিউয়েবল এনার্জির অপরচুনিটিটা খুব বেশি পরিমাণে আছে। সো পাওয়ার সেক্টরে যদি বলেন হ্যাঁ অপরচুনিটি আছে, কিন্তু ওই যে আমি আবার বলতেছি আপনার ফোকাসটা শুধু স্টাডিতে থাকতে হবে। ফোকাস যত কিছু হোক, পিছনে কেমন হয়ে যাক, ফোকাস সরানো যাবে না। এই যে এই ক্ষেত্রে ভাই আমি একটা ইয়ে ছিল যে 1 মান্থের জন্য ফোকাসটা আপনার স্টাডি থেকে সরে গেছে, তাইলে আপনি বিপদে অলরেডি পড়ে গেছেন, অলরেডি পড়ে গেছেন। এটা থেকে কামব্যাক করতে এর জন্য আসলে ইউআইইউ কে অনেক বেশি থ্যাঙ্কস দিতে হয়। ইউআইইউ এর আসলে যে বিএসসি পড়াশোনাটা আসলে পড়াশোনা না, আমার কাছে এখন মনে হয় এটা আমাকে একটা আর্মি ট্রেনিং দিছে ইউআইইউ, ঠিক আছে। তানিয়া খুব ভালো বলতে পারবে এই জায়গাটায় যে আর্মি ট্রেনিং এই জন্য বলবো দিচ্ছে আমার কাছে। আমি যখন এখানে পড়াশোনা করতে আসছি, এখানে যখন আমি পড়াশোনাটা করতে আসি, হ্যাঁ আমার কাছে আমি যখন আমার আমেরিকা বা হচ্ছে অস্ট্রেলিয়া থাকে ফ্রেন্ড, বা আমার বোনও থাকে অস্ট্রেলিয়াতে, তো তাদের সাথে যখন আমি কথা বলি বুঝতে পারি ওইখানে পড়াশোনা করা একটু ইজি তুলনামূলক এইখানের তুলনায়। ওইখানে তুলনামূলক তাদের গাইডলাইন বলেন বা আদার্স অপরচুনিটি বলেন ওইখানে তুলনামূলক ইজি, বাট এইখানে কঠিন। কিন্তু ওইখানে আবার স্টাডি কস্ট বেশি, এখানে আবার স্টাডি কস্ট কম, বা লিভিং কস্ট কম, ওইখানে আবার লিভিং কস্ট অনেক হাই। সো ব্যাপারটা যেটা হয়েছে আপনার, যে আমরা বলতেছিলাম পাওয়ার সেক্টর নিয়ে, পাওয়ার সেক্টর নিয়ে অপরচুনিটি অনেক আছে আলহামদুলিল্লাহ। আপনি যদি কিন্তু স্টাডি কমপ্লিট করতে হবে, ফোকাসটা আপনার থাকতে হবে খুব ভালো, টেকনিক্যাল নলেজ সম্বন্ধে খুব ভালো জ্ঞান থাকতে হবে। যদি এটা নিয়ে কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আপনি একটা ব্রাইট ফিউচার পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আসলে আমরা ওই যে আসি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমরা আসার পরে কি ম্যাক্সিমাম মানুষ ট্র্যাক হারায় ফেলে। ট্র্যাকটা সবাই প্রায় মোর অর লেস 90% মানুষ যারা ইউরোপে আসে স্টুডেন্ট ভিসাতে তারা ট্র্যাক হারায় ফেলে। যারা ট্র্যাকটা ধরে রাখতে পারে তারাই সাকসেসফুল। এই যে যদি পাওয়ার সেক্টরের কথা যদি উঠেছে, ব্যাপারটা হচ্ছে কি আমরা আমরা কি চিন্তা করি যে যেমন জার্মানি কিংবা সুইডেন দেশগুলো কি হচ্ছে কি এই সেক্টরগুলো সবকটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রে খুব বেশি প্রসিদ্ধ, নাকি হচ্ছে কি যে হ্যাঁ জার্মানি হচ্ছে কি পাওয়ারের জন্য প্রসিদ্ধ, সুইডেন হচ্ছে কি এই টপিকে, মানে ব্যাপারটা কি এরকম যে সবগুলো হচ্ছে কি সার্বসম্মত, নাকি একটা সার্টেন টপিকে খুব বেশি ভালো? আপুর কাছে একটু কোশ্চেনটা বলছি। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টটা ভালো এটা ম্যাটার করে। আচ্ছা পড়াশোনা বা জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এসব ইউনিভার্সিটি, যেসব ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে, ওসব ইউনিভার্সিটিতে সব সাবজেক্টই মোটামুটি বেশ ভালো এবং সব জায়গাতেই কাজের আমাদের সুযোগ আছে।
না, ওই যে একবার আমরা এই যে বলছিলাম কথাটা মাঝখানে, যে ভাইয়া যেটা বলেছিল যে আমরা যেটা চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট, যে যেই কান্ট্রিতে পড়াশোনা করছি ওখানে অবশ্যই আমার দুই দুই বছর চলে যাচ্ছে, বা 1 বছর 2 বছর আমি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছি ওই দেশের প্রতি। তো আমার ইচ্ছা ইচ্ছা থাকবে যে ওখানেই হচ্ছে আমি জবটা করি। এখন ব্যাপারটা অনেক সময় এরকম অনেকের মাধ্যমে ধারণাটা আছে যে সাপোজ হচ্ছে কি জার্মানিতে যদি আমি যাই, জার্মানিতে পড়াশোনা শেষ করলাম, দেখা যাচ্ছে যে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি ওই সাবজেক্টের জবটা ওখানে কম, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? জার্মানিতে অ্যাকচুয়ালি যেটা আমি যখন বাইরে আসার আগে যখন আমি রিসার্চ করি ইউনিভার্সিটি বা কোন কান্ট্রিতে যাব এগুলা নিয়ে, তখন যেটা আমার কাছে মনে হয়েছে যে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি, অনেক। জবের ক্ষেত্রে জার্মানিতে, হ্যাঁ জার্মানিতে দেখা যায় যে আহ যদি ইংলিশ, কেউ যদি ইংলিশ মানে কথা বলতে যায়, ইংলিশে কথা বলতে যায় বা ইংলিশে কমিউনিকেট করতে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে কথাও বলতে চায় না, এরকম অনেক জায়গা আছে। কিন্তু সুইডেনে ওইটা আবার নাই। সুইডেনে হচ্ছে ইংলিশ দিয়ে অনেক কাজই করা যাবে। এবং টেকনিক্যাল সাইডে যদি আমি ল্যাঙ্গুয়েজ নাও জানি, আমার এলিজিবিলিটি যদি ভালো ভালো হয়, আর যদি আমার ভালো একটা রেফারেন্স বা রেকমেন্ডেশন ম্যানেজ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক জায়গায় ল্যাঙ্গুয়েজ দরকার হয় না, অনেক সেক্টরে ল্যাঙ্গুয়েজ দরকারই হয় না। আমরা একটু কমেন্ট সেকশন থেকে আরেকটা কোশ্চেন নিচ্ছি। এটা হচ্ছে যে ফারুক মিয়া প্রশ্ন করেছেন যে আর দেয়ার এনি অপরচুনিটিস ফর বিজনেস স্কুল স্টুডেন্টস, মানে বিবিএ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অবশ্যই, থেকে? অবশ্যই এমবিএ এর অপরচুনিটিও এখানে অনেক ভালো। এদের এদের জন্য এই জায়গা স্বর্গ। হ্যাঁ ওটাই। আচ্ছা, সব কান্ট্রিতে সব ইয়ের ক্ষেত্রে? কিন্তু আমার যেটা মনে হয় যেমন কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন এন্টারপ্রেনিয়রশিপ, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড যে সাবজেক্ট গুলা, তারপর হচ্ছে এমবিএ, এগুলাতে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। কারণ আমার কাস্টমার হ্যান্ডলিং যখন আসবে বা কাস্টমার ডিলিং যখন আসবে, তখন আমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সবাই ইউজ টু হবে না ইংলিশে, বা লোকাল ল্যাঙ্গুয়েজে সবাই ইউজ টু হবে। তো সেক্ষেত্রে তখন আসলে ল্যাঙ্গুয়েজটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু অ্যাড করি, যেহেতু আমি কর্পোরেট জবে আছি এখানে। সো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে যেটা বলতে গেলাম, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইউরোপের সব কান্ট্রিতেই আছে। এখন আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করেন, আপনার ইন্টারন্যাশনাল কাস্টমারের সাথে আপনি কতক্ষণ হ্যান্ডেল করবেন? আপনার এখানে নানা মানুষের সাথে কমিউনিকেট করতে লোকাল হবে। মানুষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, লোকাল মানুষের সাথে কথা বলতে হবে। বিভিন্ন টেকনিশিয়ান আসবে, তাদেরকে কাজ বুঝিয়ে দিতে হবে। টেকনিশিয়ান যখন আসবে তাদের, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, আপনি তো সব কাজ করতে পারবেন না, আপনি টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে হবে। তো যখন আপনি কোনো টেকনিশিয়ান দিয়ে কাজ করাতে যাবেন, আপনার কি মনে হয় সবার ইংলিশ স্কিল ভালো? আবার এইখানেও কথা আছে। ডেফিনেটলি নট। যেমন আমি ইতালির কথা বলতেছি আপনাকে। ইতালিতে আসার পরে আমি অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি। আমি ফ্রান্সে যখন ঘুরতে গেছি, তখন আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আরে বান্দা, আমি ইংলিশে কথা বলতেছি, এরা কিন্তু ইংলিশ পারে, পারে না তো কিন্তু তা বলবে না, না। কিন্তু বলবে না। জার্মানিতে তারা ইংলিশ পারে কিন্তু বলতে চায় না। তারা আর কি এটা অনেকটা ইনসাল্ট ফিল করে। তারা নিজের সেলফ যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা নিয়ে প্রাউড ফিল করে। করে এবং খুব প্রায়োরিটি দেয়। হ্যাঁ, সো আপনি যেখানেই জব করতে চান, কর্পোরেট জব যখন করতে যাবেন, তখন আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। সবাই হচ্ছে, আমরা তো আফটার জব মানে এমএসসি কমপ্লিট করার পর বা এমবিএ কমপ্লিট করার পরে জবের কথা বলছি। আমাদের অনেকেরই যারা স্টুডেন্টরা যায় তাদের একটা টার্গেট থাকে যে হচ্ছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবটা আমি করবো। আপু যেটা বলেছেন 30 ক্রেডিট কমপ্লিট করার পরে যে একটা পারমিটটা দেয় আসলে, তো অনেকে আছে এটা চিন্তা করে কি যে আমি পাশাপাশি জব করব, পার্ট টাইম জবটা করব, করে ওটার থেকে হচ্ছে কি আমি আমার এক্সপেন্সও বেয়ার করব, আমার টিউশন ফিসও বেয়ার করব। ব্যাপারটা কি, এটা কতটুকু ফিজিবল বা এটা অপরচুনিটি গুলো কিরকম? কারণ অনেক সময় শুনতে পাওয়া যায় যে সব ভার্সিটি অ্যালাউ করে না পার্ট টাইম জব। এটা যদি সম্পর্কে একটু বলতেন আপু। পড়াশোনার পাশাপাশি যে ইনকাম, ওই ইনকাম করে আসলে টিউশন ফিস দেওয়া সম্ভব না, এটা কখনোই সম্ভব না। লিভিং এক্সপেন্স ওকে তোলা যায়, কিন্তু আসলে পড়াশোনার যে কস্ট, এই কস্ট কোনোদিনও কোনো স্টুডেন্ট তুলতে পারবে না, তুলতে পারবে না। আবার অনেকেই, অনেক রেয়ার, ওটা হয়তো বা 1 থেকে 2% যারা আসে
তারা হয়তোবা ম্যানেজ করতে পারে। যেমন সুইডেনে একটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে স্পাউস আসা যায়। স্পাউস যদি স্টুডেন্ট আসে, আসার সাথে সাথে স্পাউস আসতে পারবে, স্পাউসের পড়াশোনা ফ্রি, স্পাউস ফুল টাইম কাজও করতে পারবে। তো এখন এই এই সিচুয়েশনে দেখা যায় যে অনেক স্টুডেন্ট আসে যাদের স্পাউস এই পরিমাণ ইনকাম করে যে ওই ইনকাম থেকে টিউশন ফিস দেওয়া হয়তোবা পসিবল হয়, কিন্তু সেটা খুবই রেয়ার। মানে 1 to 2% এরকম, খুবই রেয়ার হ্যাঁ, কেস। এটা খুবই রেয়ার, কারণ ওই লেভেলের কাজ করা বা ওই পরিমাণ আওয়ার পাওয়া, আওয়ার ম্যানেজ করা, কাজ ম্যানেজ করা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। এটা আর হচ্ছে ইউনিভার্সিটিতে পড়া মানে স্টুডেন্টরা যদি পার্ট টাইমের ব্যাপারে যদি বলি, পার্ট টাইম করতে হবে হচ্ছে অবশ্যই টেকনিক্যাল। তুমি যে সাবজেক্টে পড়তেছো ওই সাবজেক্টে তুমি জীবনে কাজ পাবা না, হ্যাঁ, যার কারণে এখানে আসলে কোনো কাজকেই ওরা আসলে ছোট বড় এগুলো কিছুই মনে করে না। দেখা যায় যে একটা ডাক্তার, এখানে এমনও এমনও আমি দেখছি যে সে ডাক্তার কিন্তু সে মেডিকেল প্রফেশনে নাই, সে দেখা গেছে যে অন্য যে কোনো একটা কাজ করতেছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস করতেছে, বা অন্য কোনো সাবজেক্টে সে পড়াচ্ছে, বা অন্য কোনো সাবজেক্টে সে ইন্টারেস্টেড, ওই রিলেটেড সে জব করতেছে। ওদের এগুলো আসলে একেবারেই বদার্ড না ওরা এই বিষয়ে। এবং এইখানে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 12 এর পরে হচ্ছে পড়াশোনা করে না, ওরা ব্রেক নেয়। ব্রেক নেওয়ার পরে ওরা বিভিন্ন টাইপের কাজ করে, যে কোনো কাজ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের টেস্ট, ডিফারেন্ট টেস্টের কাজ করে। কাজ করার পরে যদি ওদের কাছে মনে হয় ওদের হায়ার স্টাডিজ দরকার, তখন হয়তো ওরা করে, আদারওয়াইজ অনেকে করেও না, এরকমও আছে। তবে ওরা গ্যাপ নেয়, ওরা খুব ভালো গ্যাপ নেয়। এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি যদি এখানে পড়াশোনা করতে আসার পরে তুমি যদি হয়তোবা দেখা যায় যে ওয়ার্ক পারমিটে গেলা, ওয়ার্ক পারমিটে যাওয়ার কারণে পড়াশোনা আর ওয়ার্ক পারমিট একসাথে ব্যালেন্স করতে পারতেছো না, তুমি একটা গ্যাপের পরে আবার পড়াশোনা শুরু করলা, তুমি আবার ট্র্যাকে ফিরে যেতে চাও, গ্যাপের পরে তুমি যদি পড়াশোনা শুরু করো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো তোমার এই মানে এয়ার গ্যাপের যেই ব্যারিয়ারটা, যেটা আমরা বাংলাদেশে ফেস করি, এইখানে খুব আবার ফেস এয়ার করি। গ্যাপের কোনো, হ্যাঁ, এয়ার গ্যাপের কোনো ব্যারিয়ার এখানে নাই। তুমি 4 বছর পরে যদি তোমার পড়াশোনা কমপ্লিট করো, তখনও তুমি তুমি যদি এলিজিবল হও তোমার সেক্টরে, তুমি ওই সেক্টরে জব করতে পারবা। মানে আমার ওই ইয়ার পাস করা বা গ্যাপ করার ওই ওই সমস্যাটা আমাকে আর না, ধরতে হচ্ছে না। না, এটা নাই। তুমি বুঝতে তুমি পারছি। শুধু পড়াশোনা, তুমি তুমি যদি এলিজিবল হও তুমি ওই সেক্টরে জব পাবা, এটা সেটা মাস্ট। যে যেটা যে ইয়ারই। এটা তুমি 5 বছর হোক, 6 বছর হোক, 10 বছর হোক, এটা এটা ম্যাটার না। আর এখানে কাজ কি করে, এখানে স্টুডেন্টরা আমাদের ভাষায় যেটা অড জব সেটাই করে। রেস্টুরেন্ট জব আছে, তারপরে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং, এরকম অনেক টাইপের জব আছে, ফুড ডেলিভারি, এরকম অনেক টাইপের জব আছে। ওইটাই করে, ওইটাতে তোমার দেখা যায় যে লিভিং এক্সপেন্স তোলা সম্ভব। কিন্তু ভার্সিটির টিউশন ফিসটা হচ্ছে কি আমার ভার্সিটির ওটা টিউশন ফিস সবাই ম্যানেজ করতে পারবে না। ম্যানেজ করতে পারে না। এটা হয়তো ওটার বা, জন্য হ্যাঁ, আমার সুইডেনে যেমন যেমন দেখো জার্মানিতে অনেক স্টুডেন্ট যেতে চায় না, যেমন আমি যেতে চাই নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি সেলফ ফান্ডেডও যাই, সেলফ ফান্ড মানে হচ্ছে যেহেতু আমরা দুজন পড়াশোনা করব, আমি আমার হাজবেন্ড দুজনই পড়াশোনা করব, সেক্ষেত্রে আমরা সেলফ ফান্ডে যেহেতু যাচ্ছি, তার মানে আমরা ধরেই নিছি যে একজনের খরচে আমরা দুইজন পড়বো। যেহেতু আমার ফ্রি, আমার হাজবেন্ড যেহেতু স্টুডেন্ট হয়ে আসছে, সো আমার পড়াশোনা ফ্রি, তার মানে কি এক খরচে তুমি দুইজন পড়তে পারবা। এই জন্যই আমি আসলে সুইডেন চুজ করছি। জার্মানিতে এটা সম্ভব না। জার্মানিতে তুমি যদি স্টুডেন্ট হও তোমার একাই যাইতে হবে, তুমি সাথে কাউকে নিতে পারবা না। হ্যাঁ, এটাও মানে খুব শোনা যায় যে জার্মানির ক্ষেত্রে হচ্ছে এটা হয়, কারণ একই সাথে হচ্ছে জার্মানিতে ফ্রি দিচ্ছে, তারপর ওই হ্যাঁ, অ্যাডভান্টেজটা আর দিচ্ছে না। না। তো এই জন্য আসলে আমি যদি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সুইডেনকে তুমি কেন চুজ করছো, তাহলে আমি এই জন্য চুজ করছি। আর আপু এই যে 30 ইয়ার কমপ্লিট করার পরে যে পার্ট টাইমের মানে ওয়ার্ক পারমিটটা, এটার ব্যাপারে যদি আরেকটু এলাবোরেট করতেন, মানে এটার ব্যাপার সেটা কি, যে এর আগে আমি পার্ট টাইম জব করতে পারছি না। হ্যাঁ, তুমি পার্ট টাইম জব করতে পারবা স্টুডেন্ট অবস্থায়। ফুল ফুল টাইম স্টুডেন্ট যেটাকে বলি আমরা, ফুল টাইম স্টুডেন্ট অবস্থায় তুমি পার্ট টাইম জব করতে পারবা। কিন্তু তুমি যদি ওয়ার্ক পারমিটে যেতে চাও, সেক্ষেত্রে তোমাকে 30 ক্রেডিট কমপ্লিট করার পরে যেই কোনো জব ম্যানেজ করে, যেটা তোমার ট্যাক্স পে করে বা সুইডিশ ল অনুযায়ী তোমাকে পেমেন্ট করে, ওই অনুযায়ী তুমি যদি কোনো একটা কোম্পানি থেকে তুমি যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারো, এবং
2 বছর যদি না ওটা বাদ, ওয়ার্ক পারমিট যদি ম্যানেজ করতে পারো তাহলে হচ্ছে তোমার পড়াশোনার মানে টিউশন ফিস তোমার ফ্রি হয়ে যাবে। তোমার আর ওটা টিউশন ফিস নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এটা তুমি এটাই যখনই আবার পড়া শুরু করো হচ্ছে তখন থেকেই তোমার পড়াশোনা ফ্রি হয়ে যাবে। মূল কথাটা হচ্ছে তুমি যখন স্টুডেন্ট তাহলে তোমার 120 ক্রেডিটে পড়াশোনা করতে আসছো, 2 বছরের প্রোগ্রাম 120 ক্রেডিটে পড়াশোনা করতে আসছো। এখন তোমার ফার্স্ট ইয়ারের মধ্যে যেহেতু তুমি ফার্স্ট ইয়ার, দ্যাটস মিন তুমি 2 বছরে যখন প্রোগ্রামে আসবা তোমাকে 13 মাসের ভিসা দেওয়া হবে। সোজা হিসাব, যখন তুমি 13 মাসের ভিসা দেওয়া হবে তখন হচ্ছে তোমাকে একটা পার্সোনাল আইডিও পাবা তুমি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, যেটা দিয়ে তুমি কাজ করতে পারবা। আদারওয়াইজ কিন্তু এই পার্সোনাল আইডি যদি না থাকে, যেমন 1 বছর প্রোগ্রামে যারা আসে, যেমন আমি আসছিলাম 1 বছরের প্রোগ্রামে, আমি 11 মাসের ভিসা পাইছি, দ্যাটস মিন আমি পার্সোনাল আইডিও পাইনি, তো আমার কাজের পারমিশন আমার কিন্তু ছিল না। এটা আমি ভুল করছি, আমি আসার আগে কিন্তু জানতাম না, এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু। তো যেটা হয়েছে যে আমি যখন আসছি, তো আপনি যখন আসবেন, আসার পরে যে 2 বছর প্রোগ্রামে তো অবশ্যই আসবেন, 120 ক্রেডিটের কোর্সে আসবেন। 120 ক্রেডিটের মধ্যে যখন আপনি 30 ক্রেডিট কমপ্লিট করবেন, মিনিমাম 30 ক্রেডিট কমপ্লিট করবেন, তখনই কিন্তু আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। এটা বড় একটা সুবিধা। হ্যাঁ, এক্সটেন্ড করতে পারবেন। এবং 2 নম্বর কথা হচ্ছে ওই যে 30 ক্রেডিট দিয়ে 30 ক্রেডিটের কিন্তু আপনি টাকাও পে করছেন অলরেডি। এক সেমিস্টারের ফি দিয়ে আসছেন বাংলাদেশ থেকে। তো 30 ক্রেডিট যখন কমপ্লিট করে ফেলবেন তখন কি করবেন, আপনি যদি সামহাও একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ফেলতে পারেন, ওয়ার্ক পারমিট বলতে সরি, কাজের কন্ট্রাক্ট ম্যানেজ করে ফেলতে পারেন, ওই কাজের কন্ট্রাক্ট 30 ক্রেডিটের যে একটা সার্টিফিকেট আছে সেটা দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, ভিসার জন্য করতে যাবেন, তখন বলবেন যে আমি ওয়ার্ক পারমিটে চলে যেতে চাচ্ছি, ভার্সিটি থেকেও পারমিশন দিয়ে দিবে আপনাকে। তো ওই যে যখন ওয়ার্ক পারমিটে, তখন কি ভিসাটা আসবে ওয়ার্ক পারমিটে, আপনি স্টুডেন্ট ভিসাতে ছিলেন, মাইগ্রেট হয়ে ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিটের ভিসাটা যখন আবার ভার্সিটিতে যে থ্রো করবেন যে আমি ওয়ার্ক পারমিট আছে, তখন আপনার টিউশন ফি আর দেওয়া লাগবে না, আপনার ফুল ফ্রি এরপর থেকে। এখন কথা হচ্ছে আসলে জিনিসটা কতটুকু প্র্যাকটিক্যাল, এটাই আসে যে জিনিসটা আসলে, এটা তো থিওরিটিক্যালি অনেক কিছু মিলে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে, যেমন আমাদের প্রজেক্টেও অনেক সূত্র ফর্মুলা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি মিলে গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি গেলে ধুম করে ব্রাস্ট করে গেল, আইসি গুলো ধুম করে ব্রাস্ট করে, যে জিনিসটা এই ব্রাশটা আমি বলতেছি। এখন অনেকে মনে করে কি, আমি ফর এক্সাম্পল আমার আসতে যেটা সেলফ ফান্ডে আসে, আমি এক সেমিস্টারে টিউশন ফি 30 ক্রেডিট ওই প্ল্যান করে আসি যে আমি 30 ক্রেডিট তো এটা দিয়ে কমপ্লিট করবো, তারপরে কিন্তু না, ব্যাপারটা মোটেও এমন না। আপনার সেকেন্ড সেমিস্টার ফি আপনাকে দিতেই হবে ভার্সিটিতে, কারণ আপনি স্কোপ পাবেন না। এটা হচ্ছে হিডেন ট্রুথ। তার মানে কি, আপনি অনেকে দেখতেছে কি আমার বাংলাদেশের থেকে আসতে 7 লক্ষ টাকা খরচ হচ্ছে, ফর এক্সাম্পল 7 লক্ষ টাকা খরচ হচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেও তা না, আপনার 12 লাখ টাকা খরচ হবে। কারণ আসার পরে টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন না। কেন পারবেন না? অনেকে চিন্তা করে আমি আইসা কিন্তু আমার কোনো সোর্স নাই। হ্যাঁ, এইটারও একটা কথা বলতেছে, আমি এখন একটু আর কি, অনেকে ভাবতে পারে বা যদি কোনো টিচারও দেখে বলবে যে নেগেটিভ দিতেছে পারতা, ব্যাপারটা মোটেও না, এটা বাস্তবতা। ঠিক আছে, এটা আমিও ফেস করছি, সবারই ফেস করতে হবে। তো বাস্তবতা, প্রবলেম কেউ বলে না, সবাই অ্যাডভান্টেজ বলে। আসো, ইনকাম আছে, আসো, জব হয়ে যাবে, পড়াশোনা খালি করো, হয়ে যাবে তোমার ব্রাইট ফিউচার। বাট এর মধ্যেও ট্রিক আছে, আপনি যদি আপনার ব্রেইন না কাটান, আপনি যদি ট্রিক অ্যাপ্লাই না করেন, আপনি অনেক প্রবলেম ফেস করবেন। সো ট্রিকটা হলো যে আপনার, দ্যাটস মিন আপনার এখানে একটা টিউশন ফি দিয়ে আসছেন, আরেকটা টিউশন ফি আপনার দিতে হবেই, এটা কম্পালসারি। তো বাংলাদেশ থেকে আরো 6 লাখ টাকা আনানোর প্ল্যান করেন, প্ল্যানিং করে রাখতে হবে টাকা যে এটা আমার লাগবে, আবার এটা রেডি করে আসেন, 13 মাসের ভিসা দেওয়া হবে, এটাই রেডি করে আসেন। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনি যখন আসবেন, আসার পরে লিভিং কস্ট আছে, লিভিং কস্টও কিন্তু আপনাকে প্ল্যান করে আসতে হবে যে 1 বছর। আচ্ছা, এখন আসে মাঝখানে একটা পয়েন্ট আমি একটু ইন্টারাপ্ট করি, কোশ্চেনটা একটু ইয়ে করবে, সেটা হচ্ছে কি আমাদের প্রসেসটা মানে হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করার পরে, ব্যাচেলর শেষ আমার, আমি একজন বিএসসি গ্রাজুয়েট, ব্যাচেলর কমপ্লিট করার পর আমি যদি হায়ার স্টাডিজের জন্য এখন যদি অ্যাপ্লাই করি, আমার শুরু থেকে প্রসেসটা কি হবে? মাস থেকে আমি শুরু থেকে, কিন্তু আমি এই জিনিসটা একটু আমি কভার আপ করে যাই। যে আপনি আসলেন,
টিউশন ফিও দিলেন সবকিছু, কিন্তু প্রবলেমটা আপনার হবে কি, যখন আপনি অনেকেই চিন্তা করে আসে এটা যে আমি কাজ করে দিয়ে দিব, এটা মোটা প্র্যাকটিক্যাল না। যেমন আমি যখন মাস্টার্স প্রোগ্রামের জন্য আসছি, আমি বলছি ২ তারিখে সপ্তাহে ৭ দিন, ৭ দিনের মধ্যে ২ দিন না ক্লাস করাবে, আর বাকি ৫ দিন তো আমি ফ্রি। ভাই মোটেও এমন না, এটা আরেক ইউআইউ। ইউআইতে যেমন ৫ দিন ক্লাস করতে হয়, সাথে আবার মেকআপ ক্লাস করো, এখানেও এমন আছে। যদিও মেকআপ ক্লাস নেই, বাট আপনার ৪ থেকে ৫ দিন আসলে ক্লাসগুলো এমন ভাবে পড়ে, আপনার কাজ করার কোনো অপশন নাই। যে প্রেশারটা পড়বে সেই প্রেশারে ওই বাকি দিনগুলো হ্যান্ডেল করতে আপনি যে কাজ করবেন কখন করবেন? তখন সময় একটা ক্লাস পরে সকালে, আবার ল্যাব ক্লাস পরে বিকালে, তো আপনি কাজটা করবেন কখন? এর মধ্যে আবার পড়াশোনা, রেগুলার পড়াশোনা এখানে করতে হবে। এই ট্র্যাক থেকে বের হওয়া যাবে না। কাটায় ফেলাবো, এটা রিসার্চ লেভেলের পড়াশোনা, এখানে হবে না। এটা মোটেও হবে না। আপনার রেগুলার পড়াশোনা করতে হবে। ওই যে আমি বললাম যে আপনার ফুল ফোকাসটা স্টাডির উপর থাকতে হবে, ইনকামের দিকে যাওয়া যাবে না। প্রথম ২ বছর স্টাডি কমপ্লিট করার আগে আপনি যদি ফোকাসটা সরান, তো আপনি ট্র্যাক থেকে হারায় গেলেন। ভাই এই যে এটাই আসছিলাম যে আমাদের হচ্ছে কি মানে একজন আপনার কোশ্চেনটা যেটা ছিল, ম্যাডাম আপনার কোশ্চেনটা যেটা ছিল যে আমি প্রসেসটা কিভাবে শুরু করব। সবার আগে কি করতে হবে ভাই, আপনি পাস করছেন খুবই ভালো কথা, আপনার সিজিপিএটা আগে ক্যালকুলেট করেন, সিজিপিএ কত আছে, আপনার টেকনিক্যাল নলেজটা কেমন আছে সেটা বিল্ড আপ করার ট্রাই করেন, এটাকে আরেকটু অ্যাডভান্স করার ট্রাই করেন, প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করেন। ঠিক আছে, এইটা হচ্ছে অন প্রসেস, এটা করতে থাকেন। সাথে কি করবেন, অবশ্যই সবার আগে সাথে সাথে আইএলটিএস করা শুরু, আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন, পরীক্ষা দেন, স্কোর তুলেন। স্কলারশিপের জন্য যদি যারা প্ল্যান করবেন তারা ভালো স্কোর তোলার ট্রাই করেন। অবশ্যই ফুললি ওই যে আমরা বিসিএস এর জন্য যেভাবে প্রিপারেশন নিতে থাকি অন প্রসেসে থেকে, বাইরেটাও বাইরে আসার জন্য লাখও দরকার পড়ে, স্কিলও দরকার পড়ে, সবকিছুর দরকার পড়ে। শুধু যে আমার কোয়ালিফিকেশন আছে, ভিসা কেন রিজেক্ট হইলো কেউ বলতে পারে না। যেমনটা আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার সাথে যেটা হয়েছে, আমরা ৩টা ফ্রেন্ড একসাথে অ্যাপ্লাই করছি বাইরে আসার জন্য, তাদের এম্বাসির ভিতরে গেছে। আমরা কিন্তু একটা ইন্টারভিউ ফেস করছি ইউনিভার্সিটি থেকে, একটা ইন্টারভিউ ফেস করছি, ওইখানে সব অ্যান্সার কিন্তু দিয়ে দিছি, আমার টেকনিক্যাল নলেজ কি, থিওরিটিক্যাল নলেজ কি, আমার রেজাল্ট কি, আমার এক্সপিরিয়েন্স কি, আমার কি কি প্রজেক্ট ওয়ার্ক করছি, সব ডিটেলস আমি দিয়ে দিছি তাদের। পরবর্তীতে যে গেছি করি আমি এম্বাসিতে গেলাম, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আচ্ছা যখন আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, এম্বাসিতে যাওয়ার পরে কি হইলো, সবাইকে কোশ্চেন করছে, তাই ১.৫ ঘন্টা ইন্টারভিউ নিয়েছে, আমার ২০ মিনিটের মধ্যে বলে চলে যাও, আমার কোশ্চেনই করেনি। আমি তো রাইগা বেরিয়েছি, কেন আমার কোশ্চেন করেনি, তার মানে আমার মনে হয় ভিসা দিবে না। কিন্তু হয়েছে কি, সবার আগে ভিসাটা আমার হয়ে গেছে, ওই ২টা ফ্রেন্ডের থেকে তার আগে ভিসাটা আমার হয়ে গেছে। যাই হোক, যেটা আমি আসলে ট্র্যাকে ছিলাম, বারবার ট্র্যাক থেকে বের হচ্ছি আমি, যে আমার প্রসেসটা, আপনি আইএলটিএস স্কোর আনেন, আনার পরে আপনি এখন রেডি, কারণ আপনার কাছে সার্টিফিকেট আছে, ভালো একটা আইএলটিএস স্কোর আছে, টেকনিক্যাল নলেজ আপনার মাথার মধ্যে আছে, এটা তো আর সার্টিফিকেট হয় না, টেকনিক্যাল নলেজ আপনার কাছে আছে, আপনি এখন রেডি সবকিছুর জন্য। আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন ভার্সিটিতে। ঠিক আছে, বিভিন্ন থ্রুতে অ্যাপ্লাই করা যায়। আপনি এটা নিয়ে তো আসলে, এটা তো আর আমি বলে দিতে পারবো না, বা কেউ বলে দিতে পারবে না, এটা আপনার নিজে স্টাডি করে বের করতে হবে কিভাবে। বা কিছু এজেন্সি আছে তারা হেল্প করে, কিছু টাকার বিনিময়ে তাদের কাছেও যেতে পারেন যদি কেউ যান। কিন্তু আমি সাজেস্ট করি যে নিজে করেন, আমি সাজেস্ট করবো নিজে বেটার অপশন বের করার ট্রাই করেন। ওকে ফাইন। সো যখন আপনি এটা করে ফেলবেন, করে ফেলার পরে আপনার একটা অফার লেটার আসবে, যদি তারা আপনাকে কোনো ভার্সিটি আপনার জন্য ইন্টারেস্টেড দেখায়, তাহলে তারা একটা অফার লেটার দিবে। যদি সেলফ ফান্ডে আপনি যান, অফার লেটারের মধ্যেই দেখবে যে আপনি সেলফ ফান্ডে যান, আপনাকে ওয়েবার কি তারা দিবে, মানে স্কলারশিপ কোনো দিবে না। যদি স্কলারশিপ না দেয়, তাহলে কি হবে, আপনি সেলফ ফান্ডে যেতে হবে। ধরেন আপনি যাওয়ার জন্য ইন্টারেস্টেড সেলফ ফান্ডে, তখন আমাকে ভার্সিটিতে টাকা পে করতে হবে, টিউশন ফি, ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা পে করতে হবে।
হ্যাঁ, পে করতে হবে, কিন্তু এটা সমস্যা নেই, আপনি রিস্ক ফ্রি থাকতে পারেন, ভার্সিটির অ্যাকাউন্টে দিবেন, যদি কোনো কেস কোনো কারণে ভিসা রিজেক্ট হয় ওই টাকাটা তারা আবার ব্যাক করে দিবেন, আপনি যেই অ্যাকাউন্ট থেকে দিবেন। হ্যাঁ, ইউরোপের আরেকটা সিস্টেম হচ্ছে আপনার আপনার যে অ্যাকোমোডেশন ফি একটা দেখাইতে হয়, সেটা সেলফ অ্যাকাউন্ট থেকে দেখাইতে হয় নিজের, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা বা কানাডাতে যেমন বাবার বা মার অ্যাকাউন্ট থেকে টাকা দেখায় দিলে অ্যাকোমোডেশন ফিটা দেখায় দিলে হয়ে যায়। বাট এখানে ইউরোপের সিস্টেমটা একটু ডিফারেন্ট, আপনার সেলফ অ্যাকাউন্ট থেকে দেখাইতে হবে। আচ্ছা 2 বছরের প্রোগ্রামের জন্য আমার জানার মতে 18 লাখ টাকার মতো, এটা তানিয়া মেবি ভালো বলতে পারবে, 18 লাখ টাকার মতো দেখাইতে হয় 2 বছরের প্রোগ্রামের জন্য। তো বুঝলাম। আর 1 বছরের প্রোগ্রামের জন্য যেমন আমার দেখাইতে হয়েছে প্রায় 8 লক্ষ টাকার মতো। ঠিক আছে, জি ভাই বলেন। আপনি ওই হচ্ছে আপনি এভাবে করে অ্যাপ্লাই করলেন, অফার লেটার আসলো, অফার লেটারের থ্রুতে আপনি টিউশন ফি পে করলেন, পে করার পরে আপনি একটা মানি রিসিপ্ট থাকবে, অফার লেটার থাকবে, 2টা পেপার আপনার হাতে। 2টা পেপার নিয়ে আপনি এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে ধরেন আমি সুইডেনে যেতে চাচ্ছি, এর জন্য আমি সুইডেন এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে যে আপনার ফিক্স করতে হবে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফিক্স করলে এম্বাসি যদি মনে করে না আপনি যাওয়ার জন্য পারফেক্ট, এম্বাসি একটা জিনিসই যাচাই করে আপনি আসলে রিয়েল স্টুডেন্ট কিনা, আচ্ছা আপনি ভাগু পার্টি কিনা, ভাগু পার্টি যদি বুঝতে যায় তাহলে দিব না, আর যদি রিয়েল স্টুডেন্ট হয় আপনাকে দিয়ে দিবে ভিসা, কোনো প্রবলেম করবে না। তো আপনি ওইভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, ভিসা যদি পাওয়া যান আর তো কথা কি, নাচতে নাচতে চলে আসবেন গোটাকাটি কম্বল বাইন্দা। এই হচ্ছে প্রসেস, মূল প্রসেসটা। আপুর কাছে একটু এক্সট্রা একটা এটার প্রসেসের মধ্যতেই আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে স্পাউস নিয়ে যাবে বা যারা বিবাহিত স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই প্রসেসের বাইরে এক্সট্রা কোনো কিছু কি কি করতে হবে? এক্সট্রা তেমন কিছুই করতে হবে না, কারণ যে স্টুডেন্ট সে যখন অ্যাপ্লাই করবে তখন জাস্ট তার যে সে যদি ম্যারিড হয় তখন তার ম্যারিজ সার্টিফিকেট বা এই সংক্রান্ত তার স্পাউসের জন্য সে অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার পরে জাস্ট ওর যখন ডিসিশন হবে তখন স্পাউসেরও ডিসিশন হয়ে যাবে। তো এখানে আচ্ছা, আসলে ওই extra অ্যাপ্লাইয়ের কিছু নেই। সময় আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা স্টুডেন্টের অর্ধেক হচ্ছে স্পাউসের জন্য দেখাইতে হবে। যেমন স্টুডেন্ট যদি 8 লাখ টাকা দেখাইতে হয় তাহলে হচ্ছে স্পাউসের জন্য আরো এক্সট্রা 4 লাখ দেখাইতে হবে। আচ্ছা টোটাল 12 লাখ টাকা দেখাবে। হ্যাঁ, আর কোনো মানে স্পাউসের কোনো আসলে স্পাউস অশিক্ষিত না শিক্ষিত এটাও দেখতে চায় না, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ফ্যাক্ট। এমনিতে ইউরোপের ভিসা পেতে হলে, আপু যেহেতু রিসেন্টলি গেছেন, তো ইউরোপে ভিসা পেতে হলে বা এই ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন মানুষ স্টুডেন্টরা ফেস করে, যে দেখা যেত অনেক ক্ষেত্রে যে রিজেকশনের ব্যাপারটা, এটা ছাড়া বা এগুলো সহ আর কি কি প্রবলেম ফেস হতে পারে আমাদের সামনে স্টুডেন্টদের? এখন যেহেতু আমি ইউআইউর, আমার কাছে মনে হয় যারা ইউআইইউ থেকে যারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করবে, আমার মনে হয় না যে তারা আটকাবে, যদি লাক খারাপ না হয়। ভিসা যদি লাকের উপরে ডিপেন্ড করে ভিসাটা, লাক খারাপ যদি না হয় তাহলে আটকানোর কোনো অপশন নাই। আটকায় কারা? যারা একটু, আমি কোনো ইউনিভার্সিটিকে খারাপ বলি না বা ছোট করে দেখি না, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আসলে আছে যাদের আহ, জানি না, ওদের 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 হয়তো বা ভিসা রিজেক্ট হয়, বা দেখা গেছে যে যে স্টুডেন্ট যেই সাবজেক্টে পড়তে যাবে ওই সাবজেক্টের উপরে তাকে কোয়েশ্চেন করা হয়েছে, সে অ্যান্সার দিতে পারছে না, বা ভাইবার উপর ডিপেন্ড করে। আবার এমন অনেকেরই হয়, যেমন আমাদের এরকম হয়েছে, আমাদের কোনো ভাইবা হয় নাই, জাস্ট আমরা অ্যাপ্লাই করছি, যে সাবজেক্ট রেজাল্ট ছিল, যেরকম রেজাল্ট দেখছে, আমাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দেখছে, বাস, আমাদের কোনো ভাইবাও হয় নাই। তো এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে এই ভালো ইউনিভার্সিটি, ভালো পড়াশোনার যদি ভালো বেসিক থাকে, তাহলে আসলে আটকানোর কোনো অপশন আমার কাছে তো মনে হয় না যে কোনো অপশন আছে বলে আমার মনে হয় না যে আটকাবে। আপু ধরলাম আটকাচ্ছে না, বা হ্যাঁ ভাই ভাই বলেন। আমাদের যে জি ভাই হ্যাঁ বলেন। যেটা বললো যে ইউআর স্টুডেন্টরা আমাদের টিচাররা এমন ভাবে ট্রেন আপ করে, তোমরা আটকাবা না, তোমরা যাও, যা এখান থেকে আরেকটা ট্রেনিং দিয়ে দিছি, এবার যাও খেলো, সমস্যা নেই। বাট যেটা হয়েছে যে ইন্টারভিউর কথা যেটা বললো, স্কলারশিপের জন্য যারা অ্যাপ্লাই করে তাদের ইন্টারভিউ কম্পালসারি হবে, আচ্ছা এটা হবেই। হ্যাঁ, এমবাসিতে হবে না এটা অনেকে ডাকে, অনেককে ডাকে না।
ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামকে ডাকে এম্বাসিতে। এখন তো এটা মাস্ট হয়ে গেছে আমি যতটুকু হ্যাঁ, এখন মাস্ট হয়ে গেছে। যেমন আচ্ছা, এইখানে হচ্ছে কি আপনার যেমন সেন্ট্রাল এডমিশন সিস্টেম, ইউরোপের যে সিস্টেমটা সেটা হচ্ছে সেন্ট্রাল এডমিশন সিস্টেম। সো আপনার অবশ্যই এডমিশন আর কি, এটা আমরা যেমন মেডিকেল এক্সাম দিই না, মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য এক্সাম দিই না, জিনিসটা এমনই। আমি অ্যাপ্লাই করে রাখলাম, তারাই নিজেরাই এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে ডাক দিবে, সমস্যা নেই। আহ, এমনিতে যদি আমি এখন চিন্তা করি যে সাপোজ ফর এক্সাম্পল লাখ খারাপ হয়ে গেল, ফেভার করলো না, একজন স্টুডেন্টের ভিসাটা রিজেক্ট হয়ে গেল, তো এটার সাথে অ্যাডমিশনের কোনো সম্পর্ক আছে নাকি? যেটা অ্যাডমিশন আমার হয়ে গেছে, আমি সিলেক্টেড হয়ে গেছি, কিন্তু ভিসা রিজেক্ট হয়ে গেছে, এরকম কিছু এটা হতে পারে? এটা এটাই আমি বলতে চাচ্ছিলাম, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর আসলে কনফার্ম স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, তারপরেও রিজেক্ট হয়, ভাইবার কারণে রিজেক্ট হয়, স্টুডেন্টের কারণে বা স্টুডেন্টের ভাইবার কারণে অনেক সময় রিজেক্ট হয়। কিন্তু যদি ভালো ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে আসলে অপশন থাকে না এরকম হওয়ার, নর্মালি। সাপোজ হচ্ছে কি আমার ভিসা তারপরও রিজেক্ট হলো, আমার মানে অ্যাডমিশনই পেলাম না, আমার ফুল প্রসেসটাই রিজেক্টেড হলো। এখন এই মুহূর্তে সাপোজ আমি প্ল্যান পুরো রেডি হয়ে অ্যাপ্লাই করেছিলাম, বাট হলো না। এরপর একজন স্টুডেন্টের করণীয় কি থাকতে পারে? আফটার প্রসেসটা কি হতে পারে? যে এখন লেগে থাকবো নাকি, মানে এটার করণীয় কি স্টুডেন্টের রিজেকশনের পর? করণীয় করণীয় হচ্ছে আসলে যদি প্রথমবারে না হয় এবং সে যদি ডিটারমাইন্ড হয় যে না সে আসবেই, তখন সে হ্যাঁ নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করবে। তার পাশাপাশি সে যদি চায় জব করতে পারে বা বা তার টেকনিক্যাল নলেজ স্প্রেড করার জন্য যা যা করণীয় ওটা করতে পারে, এটাই। বা এরপরে হচ্ছে কি আমি আবার রিঅ্যাপ্লাই এর ক্ষেত্রে কি করব পরবর্তী রিঅ্যাপ্লাই এর সেশনে আবার? প্রসিডিওর তো হ্যাঁ, রিঅ্যাপ্লাই এর প্রসিডিওরটাও সেম, একইভাবে আবার অ্যাপ্লাই করতে হবে। ইউর আপু ভাইয়া দুজনেই হচ্ছে কি ইউরোপে এখন আছেন, একজন ইসরায়েলিতে আছেন, একজন সুইডেনতে আছেন। তো ইউরোপে যে বাংলাদেশি কমিউনিটি বা যারা হচ্ছে এখন লোকাল যারা থাকছেন ওখানে, এই বাংলাদেশি কমিউনিটির সাথে হচ্ছে কি আপনাদের কি মনে হয় এদের সম্পর্ক কিরকম? এদের সাথে হাব ভাবটা কিরকম, বাইরে কতটুকু ফ্রেন্ডলি বা কতটুকু হেল্পফুল আপনার কাছে মনে হয় দুজনের কাছে? আমি তাই আপুর কাছে আগে আসি, যেহেতু এখন থাকছেন। আমি আসলে আসার পরে যেটা আমি দেখছি, বাংলাদেশি এমন অনেক লোকজন আছে যারা অনেক ভালো লেভেলে আছে, কিন্তু ম্যাক্সিমামই 50-50, আমি বলবো 50-50 এরকম, যে 50% লোকজন আসলে তোমাকে কখনোই হেল্প করবে না। সে কখনোই চাবে না যে সে যে অবস্টেকেল পার করে করে আসছে তুমি এত ইজিলি পায়ে যাও। আর 50% লোকজন আছে যারা অবশ্যই সবসময় তোমাকে হেল্প করবে, হেল্প করতে চাবে। সে কোন অবস্টেকেল পার করছে, কিভাবে সে আসলে গো থ্রু করছে, সবকিছু তোমাকে সবসময় সাজেস্ট করতে থাকবে। আসলে 50-50, এটা দুই ধরনের মানুষই পাওয়া যায়। ভাইয়ার মতামত কি এই ব্যাপারে? ভাইয়া তো অনেক দিন ধরে আছেন, আবার এক জায়গা থেকে শিফট আরেক জায়গাও গেছেন। না না, আমার পার্সেন্টেজ আরো কম। 20-80 বলতে হচ্ছে 20% হেল্পফুল, বাট কি 80% আমি কষ্ট করছি তুমি করবে না কেন? বাঙালির চিরচেনা স্বভাবটা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এটা আসলে মেনশন করা উচিত, কারণ আসলে এই এই মেন্টালিটি আসলে আমাদের যে জেনারেশন এদের আসলে চেঞ্জ হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয়, যেমন আমরা যদি দেখি ইন্ডিয়ান স্টুডেন্টরা, এশিয়ার যদি আমরা হিসাব করি, ইন্ডিয়ান স্টুডেন্টরা অনেক বেশি আসে বাইরে, এবং ইন্ডিয়ান স্টুডেন্টদের মধ্যে ইউনিটি অনেক ভালো, অনেক বেশি। এবং জব সেক্টরে গিয়ে ওরা এত বেশি হেল্প পায় এটা আমরা বাঙালিরা পাই না। পাকিস্তানি স্টুডেন্টরা যদি হয়, পাকিস্তানি স্টুডেন্টের কমিউনিটি অনেক ভালো, খুবই স্ট্রং, যে কোনো কাজের ক্ষেত্রে ওদের ওদের কমিউনিটি খুবই স্ট্রং, এবং ওরা খুবই হেল্পফুল হয়। এখন দেখা যায় যে যেমন আমি আমার আমার আহ, নিজের এক্সপিরিয়েন্স যেটা, আমার বাঙালি ফ্রেন্ডের চাইতে এখন পাকিস্তানি ফ্রেন্ড বেশি। তো আমি আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি জন্য। না না, বোঝা যাচ্ছে। True fact এটা এখন আমাদের উপরে। আমরা যদি ধরো এখন যেটা হচ্ছে, ধরো আমরা যখন ইউআইতে ছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু যারাই ছিল, আমাদের সিনিয়র যারা ছিল বা আমার জুনিয়র যারা ছিল, আমরা কিন্তু অনেক সাপোর্টিভ ছিলাম যে হ্যাঁ আমরা এইখানে আসছি, ছোটটারও টেনে নিয়ে আসি, জেনে নিয়ে আসবো। সাপোর্ট দিই। যখন আমি একজনকে সাপোর্ট দিব,
তার 50% কাজ ইজি হয়ে যাবে। বাট এইখানে যেটা হয় সেটা এইখানে পাওয়া যায় না, যে আমাকে কেউ যে একটু সাপোর্ট দিবে, আমার যে 20% কাজও আগায় যাবে, ব্যাপারটা কিন্তু এমন হয় না মোটেও। ব্যাপারটা এখানে আমি যার জন্য আরেকটু অ্যাড করি পিরিয়ডটা ঠিক বড় হয়ে যায়। যেটা আমি ফেস করছি। বাঙালিরা আসলে এখনো দেশের বাইরেও ডিস্ট্রিক্ট খুঁজে। তুমি কোন তুমি কোন ডিস্ট্রিক্টের? হ্যাঁ, তুমি কোন ইউনিভার্সিটি? মজার একটা ব্যাপার। এগুলো ওদের জন্য খুব ম্যাটার করে। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ে আসছো? তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো? এগুলো ওদের জন্য এখনো অনেক ম্যাটার করে। ওরা এখনো এটা ম্যাচ না করলে আর হ্যাঁ, হেল্পের হাত বাড়ায় না। ওরা তুমি বাঙালি প্রায়োরিটি দেয়। নট এনাফ, তুমি না, বাঙালি নট এনাফ। এক্স্যাক্টলি। Not enough. এটা ওরা এখনো এটাই চিন্তা করতে পারে না যে এও বাংলাদেশী, আমিও বাংলাদেশী। ওরা স্পেসিফিক জেলা, তারপরে হচ্ছে কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কোন কলেজ, এগুলাতে যায়। ওই যে এই হচ্ছে এখানেও যা প্রবলেম। করি ওখানেও তা করতেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, আপু একটু অন্যরকম কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কি পড়াশোনা রিলেটেড এর ক্ষেত্রে এমএসসি যদি আমরা বা মাস্টার্স বা এমবিএ যেটাই বলি শেষ করার পরে একজন স্টুডেন্টের পিএইচডি করার অপরচুনিটি ইউরোপে কিরকম? পিএইচডি করার অপরচুনিটি আসলে যারা স্কলারশিপে আসে ওদের জন্য বেশ ভালোই থাকে, কিন্তু একটু টাফ। আসলে এত ইজি না, প্রসিডিওরটা এত ইজি না, একটু টাফ। নর্মালি আমেরিকা কানাডাতে পিএইচডির সুযোগটা যে পরিমাণ বেশি, ইউরোপে এত এত ফ্লেক্সিবল না এই অপরচুনিটিটা। ফ্লেক্সিবল না ইন কোন সেন্সে, যে ফান্ডিং এর ক্ষেত্রে নাকি হচ্ছে কি এটা আমাদের কম্পিটিটিভ? ফান্ডিং এর ক্ষেত্রেও কম্পিটিটিভও, আবার হচ্ছে একদম ডিরেক্ট তুমি যদি তোমার যদি প্ল্যান থাকে যে আমি মাস্টার্স করতেছি এখানে, আমি এবং এখান থেকে আমি পিএইচডি চাই, সেক্ষেত্রে আসলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি হইতে হবে, নো আদার অপশন। আর পিএইচডির জন্য আসলে সবাই যায় না। পিএইচডি আসলে নর্মাল বা মিডিয়াম স্টুডেন্টরা আসলে যায় না, ওরা এত 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 দূর পর্যন্ত স্টুডেন্টরা চিন্তা করে না। পিএইচডি টার্গেট যাদের থাকে তারা আসলে এমনিতেই ভালো হয়। তো স্কলারশিপ স্কলারশিপে যদি এখানে পড়তে আসে সেক্ষেত্রে এটা একটা প্লাস। ইউনিভার্সিটি টিচারদের সাথে যদি ভালো রিলেশন থাকে সেক্ষেত্রে হয়তো বা তারা অপরচুনিটি পেতে পারে। আদারওয়াইজ ডিরেক্ট দেশ থেকেও, নিজের দেশ থেকেও পিএইচডির জন্য আসতে পারে। আসে না যে তা না, অবশ্যই আসে। বাট পার্সেন্টেজ অনেক কম। পার্সেন্টেজ অনেক কম বলতে আমেরিকা কানাডার তুমি যদি হিসাব করো তাহলে কম। সেই তুলনায় অনেক কম। ভাইয়ার বক্তব্য কি এখানে? আমার বক্তব্যটা আসলে ডিফারেন্ট, কারণ পিএইচডি আসলে কি, যারা ধরেন কর্পোরেট জবে যায় তারা আসলে পিএইচডি করেই না। যারা রিসার্চার লেভেলে কাজ করে পিএইচডি কিন্তু তারাই করে। লাইক আমি টিচিং প্রফেশনে যাব বা আমি যে কোনো একটা ব্যাপার নিয়ে রিসার্চার হব, তখন কিন্তু তারা পিএইচডি করে। পিএইচডি অপরচুনিটি আছে, খারাপ নাই আসলে। এইখানে হচ্ছে আসলে মানুষ করতে চায় না, সোজা কথা যেটা বলে। অপরচুনিটি আছে, আপনি যদি করতে চান অবশ্যই অপরচুনিটি আছে, অভাব নেই অপরচুনিটি। বাট হচ্ছে কেউ করতে চায় না। করতে না চাওয়ার কারণটা আসলে কোথা থেকে আসছে, যে না, এটার এখানে গ্রহণযোগ্যতা কম এর জন্য? না, গ্রহণযোগ্যতাটা কম না। যারা ইউরোপে আসে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার দেখা যে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতেছি, যে আর কি পিএইচডি এইখানে হচ্ছে রিসার্চার হিসেবে কাজ করে কম মানুষ, সত্যি কথা যেটা আর কি। আমরা বাহির থেকে যারা আসি বা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, তারা কর্পোরেট ফিল্ডে চলে যায় ডিরেক্ট। মাস্টার্স কমপ্লিট কর্পোরেট ফিল্ডে চলে যায়, কর্পোরেট একটা অপশন আসছে চলে যায়, কিন্তু রিসার্চার হিসেবে থাকতে চাই না, বা আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করব বা একটা রিসার্চার হব বা আমি টিচিং প্রফেশনে যাব, এই জিনিসটা না একটু আমার কাছে মনে হয় ওই যে যদি আমি তুলনা করি আমেরিকা, অস্ট্রেলিয়াও কম, আমেরিকা বা কানাডাতে বেশি হয়। তা কানাডা, এই দুইটা কান্ট্রি যদি কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় ইউরোপে সেই তুলনায় কম বা পিছিয়ে আছে। যেহেতু কম কম মানুষ করে তো পিছিয়ে একটু আছি অবশ্যই। হ্যাঁ, ইউরোপ থেকে এমএসসি শেষ করার পর, আমার এমএসসি কমপ্লিট করলাম, আমার পড়া শেষ করার পর ইঞ্জিনিয়ারিং ফিল্ড, স্পেসিফিকলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বাংলাদেশি স্টুডেন্টদের, গ্রাজুয়েট করা স্টুডেন্টদের জব পাওয়ার সুযোগ বা সিচুয়েশনটা কিরকম, কতটুকু ফ্লেক্সিবল বাংলাদেশি? আমি এইখানে না ওই যে ইউরোপিয়ান বা বাংলাদেশি বা ইন্ডিয়ান এটাকে আমি ডিভাইড করবো। যার টেকনিক্যাল নলেজ ভালো থাকবে, থিওরিটিক্যাল নলেজ ভালো থাকবে, ক্যাপাবিলিটি ঠিকঠাক থাকবে,
তাদের জব হবেই, জবের অভাব নেই। সত্যি কথা বলতে জব অপরচুনিটি আছে, আপনারা জব অপরচুনিটি আপনি যদি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি কমপ্লিট করতে পারেন এবং আপনি যদি এলিজিবল হন 100% জব পাবেন। যদি না পান আমার কাছে যান, আমি জব দিব। কনফিডেন্স। আচ্ছা না, it's true fact। কারণ it's true. এইখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, আমি বলি আপনাকে, 90% লোক আসার পর ট্র্যাক হারায় ফেলে। তো 90% লোক কমপ্লিটই করতে পারে না, বাকি 10% লোক কমপ্লিট করতে পারে। এখন এই 10% কে যদি জব অপরচুনিটি না দেওয়া যায়, তাহলে এটা কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়? তাই তো, সেটাই। হ্যাঁ, অনেকের যদি তারপরও যদি মনে করেন, যদি অনেকের ইচ্ছা হলো যে না আমি এখান থেকে পড়াশোনা শেষ করেছি, আমার এটার জন্য সুবিধা ছিল আমার এই জায়গাটা, আমি এখানে পড়াশোনা শেষ করেছি, বাট আমি চাচ্ছি না আমি এখন এই দেশ থেকে শিফট করে জবের জন্য আমি আমেরিকা, কানাডা বা আদার্স কোনো ইউরোপের বাইরের কান্ট্রিতে চলে যাবো, জব পড়াশোনা এখানে, বাট আমি জব করবো অন্য জায়গায়। সেক্ষেত্রে তাদের মানে সুযোগটা কতটুকু আছে, কিরকম? এখানকার ডিগ্রি নিয়ে আমি বাইরের ইউএসএ বা কানাডাতে আমি জবটা পাওয়াটা, আমার এই ডিগ্রিটা কতটুকু গ্রহণযোগ্য হবে অন্য দেশে? সেক্ষেত্রে আমি বলবো আছে, বাট খুব কম। আছে, খুব কম। এই জন্য কম কারণ বাংলাদেশি টেকনোলজি, শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, বাংলাদেশি টেকনোলজির সাথে এইখানে টেকনোলজি ফার ফার ডিফারেন্স, ফার ফার ডিফারেন্স। এমন না যে হ্যাঁ আমাদের এডুকেশনাল কি তাইলে তার মানে কি কোয়ালিটি নেই? না না ভাই, আমি বাংলাদেশের কথা বলি না, বলেছি হচ্ছে কি আমি সেটাই ইউরোপ থেকে, ইউরোপে পড়াশোনা শেষ করেছি, হ্যাঁ আমি তারপরে যাচ্ছি অন্য দেশে। ইউরোপ থেকে শেষ করে ধরেন আমি অস্ট্রেলিয়া বা আমেরিকা মুভ করতে চাই, নো প্রবলেম, নো প্রবলেম, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি নিজেই অ্যাপ্লাই এখনো করতেছি। অনেক ক্ষেত্রে শোনা যায় হচ্ছে কি ইউএস কান্ট্রি গুলা, ইউএসএ বা হচ্ছে কি কানাডা, এরা হচ্ছে কি ওখানে স্পেশালি ইউএস কথা যদি চিন্তা করি, ইউএসএ তে হচ্ছে ওখানে পড়াশোনা করে ওখানকার ডিগ্রি ওয়ালা মানুষদের প্রায়োরিটি বেশি দেয়। এটা কি এরকম যে আমি এটা নরমাল না? আপনি হচ্ছে প্রায়োরিটি তো তাদেরই দিবে। ধরেন আমি ইতালি থেকে পড়াশোনা করছি, আমরা দুজনই ইতালির একটা কোম্পানিতে সেম পজিশনের জন্য অ্যাপ্লাই করছি, তো অবশ্যই আমাকে প্রায়োরিটি আগে দিবে। কারণ কি, আমি ইতালিয়ান সার্টিফিকেট, কারণ আমি এইখানে টেকনোলজি সম্বন্ধে খুব ভালোভাবে অবগত। আপনাকে কিন্তু জব ফিল্ডে যে এইটা দেখবে না আপনার রেজাল্ট কত আছে, আপনি দেখবে আপনার মাথায় কি আছে, রাইট? তো আমি এইখানে তার চেয়ে বেশি তাড়াতাড়ি ইউজ হয়ে যাবো না, তো আমি তো প্রায়োরিটি আগে পাবো, এটা নর্মাল জিনিস। সো আমেরিকাতে এটা করে, কিন্তু হ্যাঁ জব পাওয়া যায় না যদি বলেন এটা ভুল কথা, ইটস আ টোটালি রং ইনফরমেশন। পাওয়া যায় জব, পাওয়া যায়, কম্পারেটিভলি কম। আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চান, সেখান থেকে পড়াশোনা শেষ করে যদি আপনি অন্য কান্ট্রিতে জবের জন্য অ্যাপ্লাই করতে না পারেন বা জবই না পান, তাহলে এই সার্টিফিকেট দিয়ে তাহলে ওটা অত বড় ইউনিভার্সিটি কিভাবে হবে? আপনি কি জানেন, আমি বলি আপনাকে, আপনি কিন্তু আমাদের ইউএল থেকে পাস করছেন ফর এক্সাম্পল, আপনার হিউজ একটা জব এক্সপিরিয়েন্স আছে, আপনি কিন্তু জব নিয়ে এইখান থেকে পড়াশোনা করতে হবে নট নেসেসারি, আপনি এখান থেকে ভালো পড়াশোনা করছেন, আপনি এইখান থেকে এইখানের জন্য জবে অ্যাপ্লাই করতে পারেন, এবং জব হয়ও, হয় না যে তা না। আমার পরিচিত দুইজন আসছে, তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইলের, ঠিক আছে, যদিও ইউএইউ না, অন্য ইউনিভার্সিটি টেক্সটাইলের, তাদের হিউজ এক্সপিরিয়েন্স, প্রায় 8 বছরের এক্সপিরিয়েন্স ছিল, ডিরেক্ট জব নিয়ে চলে আসছে, এবং মাস্টার্সও করেন এইখানে। আচ্ছা, সো ডিপেন্ডস অন ইওর এক্সপিরিয়েন্স, ইওর নলেজ, আমার স্কিল সেটের উপর। হ্যাঁ হ্যাঁ, এবার আসি হচ্ছে একটু ডিফারেন্ট কোয়েশ্চেনে, যে ইউরোপে আমার পড়াশোনা শেষ, আমার পড়াশোনার মাঝে বা পড়াশোনা শেষের পরে ইউরোপ কান্ট্রিগুলোতে আমার সিটিজেনশিপ পাওয়ার মানে পসিবিলিটি বা ওয়েটা কিরকম, বা সুযোগটা কতটুকু যে আমি পিআর পেয়ে যাচ্ছি? এটা আমার কাছে মনে হয় সব কান্ট্রিতেই সেম প্রসেস। এই জন্য বলবো আমেরিকায় যা, অস্ট্রেলিয়াও তা, এখানেও তাই। ঠিক আছে, আপনি ওয়ার্ক পারমিটে, যেমন সুইডেন একটা বলি, সুইডেনে আপনার ওয়ার্ক পারমিটে মোটামুটি 3.5 থেকে 4 বছর যদি থাকেন, ঠিক আছে, তাহলে পিআর পাবেন, পিআর পাবেন। দেন আফটার দ্যাট আপনার হয়তো বা 2 বছর 3 বছর, আবার তারপর 5 বছর লেগে যায় পাসপোর্ট পেতে। সিটিজেনশিপ বলতে অনেকে সিটিজেনশিপ মানে একটু কনফিউজ হয়ে যায়।
পিআর একটা, সিটিজেনশিপ আর একটা। আচ্ছা পিআর আচ্ছা হচ্ছে আপনি হাফ সিটিজেন, রেসিডেন্স পারমিট যেটাকে আমরা বলি, ঠিক আছে। আর আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপ। সিটিজেন মানে হচ্ছে কি আপনি একেবারে এইখানেই নাগরিক, একেবারে যদি শুদ্ধ আমি এখন ভোট দেওয়ার রাইটটা পেয়ে যাব। হ্যাঁ, আপনার ভোট দেওয়ার রাইট আছে এখানে, ঠিক আছে। সো পাসপোর্ট পেতে টাইম লাগে, যেমন ইতালিয়ান সিস্টেম আরো বেশি টাফ। যদি র্যাঙ্কিং এ দেখেন ইতালি কিন্তু মেবি আমি যদি ভুল না করে থাকি 2 নম্বরে আছে পাসপোর্ট র্যাঙ্কিং এ, ঠিক আছে। সো ইতালির পাসপোর্ট পাওয়া আরো বেশি টাফ। যেমন ইতালিতে আরো বেশি। আপনার 5 বছর পরে, এখানে বলে কার্তা সৌজন্য বলে, আপনি যখন 5 বছর আপনি ওয়ার্ক পারমিটে থাকবেন তখন হচ্ছে আপনি 5 বছর পরে কার্তা সৌজন্য পাবেন। দ্যাটস মিন এটাকে আমরা যদি বলি পিআর বলা যায়, ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্স পাবেন। এরও আবার 5 বছর পরে যায় আপনি আর কি পাসপোর্ট পাবেন, প্রায় 10 বছর লেগে যায় ইতালিতে। সেই ক্ষেত্রে সুইডেনে একটু কম লাগে। আরো অনেক কান্ট্রি, এক এক কান্ট্রির আসলে রুলস রেগুলেশন এক এক রকম। বাট বাট ইউরোপে সবচেয়ে বেশি বেটার হয় আপনার যেই কান্ট্রিতে ইচ্ছা আপনি যে সিটিজেনশিপ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া, জবের কথা তো আসলো, আমি এবার একটু চাচ্ছি যে জানতে যে উচ্চশিক্ষা শেষ, হায়ার এডুকেশনটা শেষ হওয়ার পরে আমি যদি যদি কোনো স্টুডেন্ট চাই যে না আমি জবের দিকে যাচ্ছি না, আমি ব্যবসা করব, এটা হচ্ছে আমি এন্টারপ্রেনার হব, ওই ক্ষেত্রে ইউরোপের সুযোগটা কতটুকু? এটা সুযোগ আছে কিন্তু অনেক ডিফিকাল্ট ভাই, আচ্ছা। অনেক ডিফিকাল্ট। বিকজ অফ আপনি যদি বাংলাদেশেও আমাদের ফিল্ডে বিজনেস করতে চান, আপনার কি 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 লাগবে, কিছু জিনিস কিন্তু লাগবেই। এক্সট্রা ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল লাগবে, লিঙ্ক তৈরি করতে হবে, আপনার পরিচিতি খুব ভালো থাকতে হবে, ঠিক আছে। আপনি যে কাজের অর্ডার আনবেন এটার জন্য কিন্তু একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, এটা কিন্তু সবাই পারে না, সবার মধ্যে থাকে না। তখন ল্যাঙ্গুয়েজও ইম্পর্টেন্ট হয়। কারণ আমি লোকাল কাজ করছি। পাস করার পরেই ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, আপনি নাইলে জবই করতে পারবেন না ল্যাঙ্গুয়েজ যদি না জানেন, ওই দেশি ল্যাঙ্গুয়েজ। তো যেটা হয়েছে আমার কাছে মনে হয়, তো এইসব জিনিসগুলা বাহিরে বিজনেস করা ডিফিকাল্ট অনেক, আর অন ফিল্ডে ডিফিকাল্ট, অফ ফিল্ডে অনেক অপরচুনিটি আছে। আমি এখন আসলে অফ ফিল্ডের কথা বলতেই চাচ্ছি না এই কারণে, কারণ অনেকে বলবে কি যে ভাইয়া কি আমাদের ডিসকারেজ করতেছে নাকি, মোটেও তা না। আপনি একটা অন ফিল্ডে ট্রাই করেন, অন ফিল্ডে যদি কেস ফেলার হন তখন অফ ফিল্ড নিয়ে ট্রাই চিন্তা করবেন। খেলার আগে এমনিতে তখন তখন আর একটা অপশন এসে পড়ে যে আমি যদি ব্যবসা করতে গেছি তাহলে পড়াশোনা করলাম কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যদি অফ ফিল্ডে বিজনেস করি তাহলে আমি পড়াশোনা কেন করলাম, আচ্ছা। ঠিক আছে। ওই ওয়ে আমার টাইমও বাঁচাইতে পারতেছি আগেই, যদি আমি পড়াশোনা না করি টাইম বাঁচবে, টাকা বাঁচবে, সবকিছু বাঁচবে। যতদিনে পড়াশোনা শেষ করবো অতদিনে আমার ক্যারিয়ার দাঁড়ায় যাবে, ক্যারিয়ার দাঁড়ায় যাবে, এক্স্যাক্টলি। এবার হচ্ছে কি আমি খুবই মানে এখন যে পরিস্থিতি যেটা চলছে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন করছি। কোভিড সিচুয়েশনে এখন উচ্চশিক্ষার ব্যাপারটা মানে বাইরে যাওয়া থেকে শুরু করে সবই হচ্ছে কি এখন প্রায় স্থির হয়ে গেছে, যে এখন স্থবির স্ট্যান্ড স্টপ এসে পড়েছে। এখন কেউ আর এটা নিয়ে খুব একটা কথা বলছি না, আমরা এটা নিয়ে খুব একটা আইডিয়াও আমাদের নাই। যে এই পরিস্থিতিতে এখন ইউরোপের অনেক দেশ ইমিগ্রেশন সংক্রান্ত অনেক কিছুতে খুব স্ট্রিক্ট হয়ে গেছে, এটা আমরা খেয়াল করেছি। এবং আগামী 2-1 বছরের মধ্যে বর্তমান পরিস্থিতি যারা এরকম চাচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাচ্ছি বা ইউরোপ যেতে যাচ্ছি, তাদের কি ধরনের সমস্যা ফেস হতে পারে, বা এখন অবস্থাটা কি, বা এরকম এখন প্ল্যানিং বা কি করা উচিত আমাদের, যেহেতু এখন সিচুয়েশনটা খুবই একটা গ্লোবাল প্যান্ডেমিক চলতেছে, এই অবস্থায় আমাদের যারা আগ্রহী তাদের কি করা উচিত? আমার কাছে সবার আগের কথা হচ্ছে ভাই নিজে আগে সুস্থ থাকেন, বেঁচে থাকেন, তারপরে দেখা যাবে। কারণ হচ্ছে আমি এটা হচ্ছে রিয়েল কথা, আমরা হচ্ছে বাসায় কেউই থাকতে চাচ্ছি না, ঠিক আছে। বাংলাদেশের পরিস্থিতি আমার আমার দেখা মতো তো এখান থেকে দেখতেছি খুবই খারাপ, খুবই জঘন্য অবস্থা, এর জন্য আসলে কি যে বলবো। আবার আমাদের কান্ট্রিটা অতটাও ডেভেলপড না যে আসলে এই পরিস্থিতিটাকে ইজিলি হ্যান্ডেল করে ফেলতে পারবো। যেখানে হয়তোবা আপনারা দেখছেন যে ইতালিতে কিছুদিন আগে কি অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে সুইডেন অনেক ভালো, তারা আগে থেকেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে। তারা এমনি একা চলাফেরা করে, জন্ম থেকেই সোশ্যাল ডিসটেন্স।
খালি আশেপাশে 3-4টা কুকুর থাকে, এমনি খালি একা চলাফেরা করে। তো এটা হচ্ছে ফানি কথা। যদি আমি সিরিয়াস ইস্যুতে আসি, তাহলে আমি বলবো যে ফার্স্ট অফ অল ইউরোপিয়ান সিস্টেম অলওয়েজ প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয়। তাদের রুলস রেগুলেশন প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আজকে এই রুলস আছে মানে কালকে এই রুলস থাকবে, এটা কোনো আপনি কিছু বলতে পারবেন না বা সিওরিটি দিতে পারবেন না। সো ইউরোপ ইউনিয়নের কিছু ওয়েবসাইট আছে, আপনি ওইখানে যে রুলসগুলো দেখতে পারেন। কারণ আমি আসছি এক বলছে, আমি আসার আগে যখন তানিয়া আসছে, তানিয়া আমাকে ফোন দিছিল, আমি বলছিলাম আমার সময় তো এই রুলস ছিল, এখন কি রুলস জানি না। ঠিক আছে, তো ও আবার রুলস নিয়ে ঘাটাঘাটি করছে, আবার ও আসছে, এখন আবার রুলস চেঞ্জ হচ্ছে। তো কোভিড এর পরে যে আসলে কি রুলস আসবে, তারা কি রুলস দিবে, এটা আসলে কেউ জানে না, তারা নিজেরাও জানে না। সিচুয়েশনটা যদি একটু স্বাভাবিক হয়, যেমন ইতালিতে এখন সেকেন্ড ফেজ চলতেছে, আবার থার্ড ফেজ আসবে, আল্লাহ মাফ করুক সবাইকে, সবাইকে সুস্থ রাখুন যদিও। সো এটা কেউই বলতে পারে না, বাট যদি বলেন যে মেন্টালি প্রিপারেশন যারা একেবারে ফুললি ডিটারমাইন্ড, যে বাইরে এই যাও। এই ক্ষেত্রে একটু আগায় রাখতে পারেন না, যারা মাত্র সদ্য শেষ করছেন, আইএলটিএস প্রিপারেশন বাসায় বসে নিতে থাকেন, টেকনিক্যাল নলেজ গেদার করতে থাকেন। বিভিন্ন সাইট আছে, এগুলো থেকে ট্রেনিং, অনলাইন কোর্স আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কোর্স আছে। আপনি ধরেন আমি সি প্রোগ্রামিং জানি, আমি পাইথনটা শিখে নিই। মাইক্রো কন্ট্রোলার, আমি যেহেতু ইলেকট্রনিক্স, যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সো আমি ইলেকট্রিক্যালের কথাই বলতেছি। মানে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখে নিই, বা নতুন একটা টেকনিক্যাল সাইট শিখে নিই, বা আমি যে বিএলএসআই নিয়ে পড়াশোনা করছি, বিএলএসআই এর সাইটটা আমি আরেকটু স্ট্রং করি। সো টেকনিক্যাল নলেজ আপনি গ্যাদার করতে পারেন। এই ক্ষেত্রে তার লাগে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকলেন, ফিজিক্যালি স্ট্রং থাকলেন, সাইকোলজিক্যালি স্ট্রং থাকলেন। যখন আপনার অপরচুনিটি খুলবে, ধাম করে অ্যাপ্লাই করে দেন, সমস্যা কি? এখন ভাই ব্যাপারটা কিছু অনেকের মধ্যে এই সংখ্যাটা এসে পড়েছে যে যেহেতু হচ্ছে এখন সব বন্ধ, অনেকেই যারা 2 সেমিস্টার আগে বের হয়েছে, যারা প্ল্যানিং করছিল যে হ্যাঁ আমি এখন যাবো, বা তারা আটকায় গেছে। একইভাবে যদি এখন গড ফর যদি আল্লাহ আল্লাহ না করুক এরকম কিছু না হয়, যদি মনে করি এটা আরো এক্সটেন্ড করে এই জিনিসটা, এই লকডাউনটা বা এই ইন্টারন্যাশনাল ট্রাভেল যদি আরো এক্সটেন্ড করে বন্ধ থাকা অবস্থা থাকে, তখন দেখা যাবে কি যখন আমরা বের হব, তখন দেখা যাবে একই সাথে অনেক অ্যাপ্লিকেন্টস, কম্পিটিশনটা নর্মালের চেয়ে অনেক বেড়ে যাবে। তখন দেখা যাবে হচ্ছে আমরা মানে অনেকের ক্ষেত্রে দিশেহারা অবস্থা চলে আসবে, আমরা কি করব, কিভাবে আমরা এইটাকে মানে এমনিতেই তো কঠিন, এখন আরো উপর আরো কম্পিটিশন আরো বেড়ে গেল। একটা জিনিস আপনি কি চিন্তা করেন না, যে আমি যেহেতু আগে বের হয়েছি, আমি আগায় থাকবো। কিভাবে আগায় থাকবো? আমি ওয়েল আর কি প্ল্যান করার সময়টা খুব বেশি পাচ্ছি, নিজে প্রিপেয়ার হওয়ার সময়টা বেশি পাচ্ছি। আমাকে কি কোশ্চেন থ্রো করবে, সেটার কোশ্চেনটা কিভাবে অ্যান্সার দিতে হবে, সেটা সময় বেশি পাচ্ছি। তো আপনি তেমনি আগায় আছেন, এটা নিয়ে বদার হওয়ার কিছু নাই। এখন এখন একটা খারাপ সিচুয়েশন চলে আসছে, এখন এটাকে তো কিছু করার নাই। যেমন এখানে স্কুল কলেজ সব বন্ধ, ইউনিভার্সিটি সব বন্ধ। ঠিক আছে, যেমন আমার 9 আওয়ার শিফট ছিল, আমার শিফট কমে 3 আওয়ার হয়ে গেছে, বিকজ অফ কাজ নাই এখন। সেটাই কাজের পরিধিটাও আমাদের কমে গেছে, কারণ আমরা তো ইঞ্জিনিয়ারের কাজ করি কি, আমি যেটা কাজ করি প্রজেক্ট বেসিসে কাজ করি। তো আমার প্রজেক্ট কমে গেছে, অর্ডার কমে গেছে, আমার কাজও কমে গেছে। So, এটা ডিফিকাল্ট। এখন এটা সিচুয়েশনটা সবারই হ্যান্ডেল করতে হবে। সবার আগে সুস্থ থাকতে হবে, মেন্টালি হোক ফিজিক্যালি হোক। ঠিক আছে, আপনি যখন শুধু শুধু বেশি চিন্তা করবেন, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, ডিপ্রেশনে যাওয়া যাবে না। আপনি কনফিডেন্টলি হ্যান্ডেল করতে হবে সবকিছু। সো আপনি আপনার স্ট্রং জায়গায় টাইম দিয়ে ওই স্ট্রং জায়গাটাকে আরো স্ট্রং রাখেন, ওই জায়গাটাকে উইক হওয়া যাবে না আপনি, কারণ আপনার গ্যাপ করে যাচ্ছে, আপনি স্টাডি থেকে দূরে আছেন, স্টাডির গ্যাপটা দেওয়া যাবে না। গ্যাপটা দিয়ে দিলে, গ্যাপটা যখন হয়ে যাবে, এটা আর আর কাটায় ওঠা পসিবল হবে না। সো ওই গ্যাপটা দেওয়া যাবে না। আপনি অন্য কাজে বিজি হয়ে যান। নতুন ল্যাঙ্গুয়েজের অভাব নাই, আপনি শিখতে চাইলে কতগুলো ল্যাঙ্গুয়েজ লাগবে, আমার ইনবক্সে ই করেন, টেক্সট করেন, আমি দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, আপুর কাছে আমার এখন ফাইনাল কথা যেটা হচ্ছে কি, আমাদের এই কোয়েশ্চেন যা যা করলাম এতক্ষণ, এই প্রশ্ন পর্বের বাইরে আপনাদের কাছে আমার আবেদন যে আপনাদের কাছে আমাদের জন্য কোনো অ্যাডভাইস আছে নাকি, আর স্পেশালি আপনারা দুজনই হচ্ছে কি ইউআইইউইসি এর অ্যালুমনি। সো আমাদের ইউআইইউইসি বর্তমান কারেন্ট ইউআইসি এর জন্য আপনাদের কোনো অ্যাডভাইস আছে নাকি, যদি যদি বলেন তাহলে আপনাদের অ্যাডভাইসটা কি থাকবে আমাদের জন্য?
শুরু করেন আচ্ছা, তাহলে। আমি আমি হচ্ছে কোভিড এর সিচুয়েশন নিয়ে আমি আরেকটু অ্যাড করতে চাই। ওটা হচ্ছে বর্তমানে হচ্ছে সুইডেনের, যেটা আমি জানি সুইডেনে হচ্ছে সবকিছু এখন অনলাইন বেসড হয়ে গেছে, অনলাইনে সবাই ক্লাস করছে। আর হচ্ছে যারা যারা নতুন স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিছে ওদেরও সবকিছু অনলাইনেই ক্লাস শুরু হবে ওদেরও। আর হচ্ছে যতদিন পর্যন্ত সিচুয়েশন নর্মাল না হয় ততদিন পর্যন্ত ওদের অনলাইনে ক্লাস হবে, কিন্তু সেমিস্টার শুরু হয়ে যাবে। যারা নতুন অ্যাডমিশন নিছে ওদের সেমিস্টার শুরু হয়ে যাবে। ওদের ভিসার যে কার্যক্রম, যেটা ভিসার প্রসিডিউর যেটা, ওইটাও মোটামুটি মানে টাইমলি ওরা সবকিছুই ডিসিশন দিয়ে দিবে। যাদের ভিসা হবে তারা হয়তোবা কন্টিনিউ করবে, নাহলে করবে না। আর যদি করে, যদি ভিসা পায়, সেক্ষেত্রে হচ্ছে যতদিন অনলাইন ক্লাস থাকবে ততদিন নিজের দেশে বসে ক্লাস করতে পারবে, তারপরে সুইডেনে চলে আসতে পারবে। এটা হচ্ছে সুইডেনের বর্তমান মানে ডিসিশন, বা বর্তমানে এইভাবেই পড়াশোনার মানে পড়াশোনার কার্যক্রম চলছে। যাই হোক, আর আসলে ইউআইসির ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে আসলে কি বলবো, ইউআইসির ব্যাপারে ভালোবাসা তো আসলে এটা অন্যরকম একটা ফিলিংস। ঠিক আছে, প্রায় আমি 2012 শেষের দিক থেকে ইউআইসির সাথে সম্পৃক্ততা আছে আমার। আর সত্যি কথা বলতে আমার, আমি এখন যতটুকুই আছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। এবং এটার পিছনে তো ইউএইসির অবদানের কথা বলে তো শেষ করা যাবে না, অবশ্যই, সত্যি কথা এটা। যেমন আসলে, যেমন টিচারদের কথা তো আসলে বলে, যে আমি অনেক লাকি এই ক্ষেত্রে যে আমি কিছু কিছু সময় দেখা গেছে যে আমি কি করব, আসলে ইঞ্জিনিয়ারিং কেন পড়তেছি এটা নিয়েই ডাউটে পড়ে গেছিলাম যে আসলে আমি তো ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যই না, আমার উচিত ছিল অন্যান্য সাবজেক্ট পড়া। ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ। তো ইউআইসি তো বলবোই, সাথে আমি অনেক লাকি যে আমি অনেক স্যারের সাথেও কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের আইবিসি স্যার আছে, আমি তো যেহেতু সিআর এ জব করছি সবচেয়ে বেশি কাজ করছি আমাদের শারিয়ার স্যারের সাথে। সো এবং হচ্ছে আইবিসি স্যার ছিল, এরপর ফায়াজ খান স্যার ছিল, আরো অনেক স্যারের সাথেই আমি কাজ করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। ইমতেখাব স্যারের সাথেও কাজ করছি আমি। সো আর ইউআইইসি সম্বন্ধে যদি বলতে যাই, যে আমাদের যে ফাউন্ডার ছিল রাফি ভাই ছিল, আরো অনেকেই ছিল সাপোর্টিভ। যেমন আমার ফ্রেন্ড ছিল স্বাধীন ছিল, ইব্রাহিম ভাই ছিলেন, গাফফার ভাই ছিলেন। এরপর হচ্ছে নিকিতা আপু ছিল। ছিল, ঠিক আছে, নাজমুল ভাই ছিল, আরো অনেকে ছিল, সবুজ ভাই, আরো অনেকে ছিল, যদি সিনিয়রদের কথা বলি। আর জুনিয়রদের কথা বলি, আমার তো আসলে যদি বলা যায় যে বডি থেকে 2 হাত, তানিয়া, জুয়েল, এরপর সুরজ, ওরা তো ছিলই। অবশ্য তোমাদের তো আমি খুব বেশি একটা পাই নাই, না ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে, প্রায় না, আমি 3 বছর। তো বলেছি যে তানিয়া আপুকে হচ্ছে আমি যখন প্রথম দেখেছি ভার্সিটিতে, যখন থেকে তখন আমি ছোট্ট, আমি ক্লাবের একদম ভলেন্টিয়ার লেভেলের মানুষ। ঘুড়ি বানায় দিতেছে মেয়েটারে। আমি আমি যখন ছিলাম তখন, আপু তখন অনেক সিনিয়র, তো আপু তখন জিএস ছিলেন, আমি তখন মাত্র ভলেন্টিয়ার ঢুকেছি, এন্ট্রি হয়েছি। না আসলে আমি আজকে বেশি অনেক অনার ফিল করতেছি আসলে ইউআইইসির সাথে অনেক দিন পরে, দীর্ঘ প্রায় 3 বছর পর আবার সম্পৃক্ত হতে পারছি। ঠিক আছে, কারণ ইউআইইসির সাথে তো রিলেশন আমার গত 2012 সাল থেকেই, বলে শেষ করা যাবে না, এত স্মৃতি আছে। সো সিরিয়াসলি আমি ইউআইইসি বা তোমাদের সবার কাছে আর কি অনেক বেশি অনার ফিল করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাকে ইনভাইট করার জন্য। ঠিক আছে, এন্ড সত্যি কথা হ্যাপি, অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, হ্যাপিও ছিলাম, কারণ অনেকদিন পর ইউএইসি অফ। আমরাও ভাইয়া হচ্ছে গিয়ে আপনাদের, আমি যতটুকু জানি আপনাদের দুজনের হচ্ছে গিয়ে যেহেতু কান্ট্রি আলাদা, আপনাদের টাইমটাও ম্যানেজ মানে সিঙ্ক করেনি। তো এরকম ব্যস্ততার মাঝখানে ভাইয়া বলেছিলেন যে আপনি মাত্র হচ্ছে গিয়ে অফিস থেকে এসেছেন,
আপুরও তারা ছিল। আপনারা এত ব্যস্ততার মাঝখানেও যে আমাদের সময় দিতে পেরেছে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি নিজেও অনেক লাকি ফিল করছি যে আমাদের ক্লাবের একজন বাঘা বাঘা দুজন মানুষের সাথে আমি আজকে হোস্টিং করতে পেরেছি। অনেক নিজে আমি ভাইয়া অনার ফিল করবেন, আমি নিজে অনেক অনার ফিল করতেছি। থ্যাঙ্কস আ লট ভাইয়া আপু, আপনারা দুজনে আপনাদের খুবই ইম্পর্টেন্ট সময়টা আমাদের দিয়েছেন। আজকে খুব ইনফরমেটিভ একটা সেশন হলো। আশা করি এটা থেকে অডিয়েন্স অনেক কিছু জানতে পেরেছেন, কারেন্ট সিচুয়েশন সম্পর্কে জানতে পেরেছেন, কিরকম প্ল্যানিং থাকা দরকার দিক নির্দেশনা পেয়েছেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই আবারও। এই বলে আমি শেষ করছি আজকের সেশন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।